গোল এ প্লাসের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি মোহাম্মদ মইনুদ্দিন রিয়াদ, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ থার্ড ইয়ার। আজকে আমি তোমাদের কেমিস্ট্রির ফার্স্ট পার্টের থার্ড চ্যাপ্টার অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনে ক্লাসটা নিব। তো ক্লাসটা শুরু করব তার আগে তোমাদেরকে জাস্ট একটা কথা বলবো যে আমি আজকের ক্লাসে তোমাদের ফার্স্ট অফ অল বেসিকটাকে বিল্ড আপ করে দিব আরেকবার। আমি জানি তোমাদের সবারই বেসিক অনেক ভালো আছে, জাস্ট আরেকবার রিভাইজ করে দিব, রিক্যাপ করে দিব। এরপরে ওই রিলেটেড বোর্ড পরীক্ষায় কোন কোন কোয়েশ্চেন আসছে সেইগুলোকে সলভ করব এবং তার সাথে কিছু কোয়েশ্চেন এক্সট্রা রেখে দিব যেগুলো তোমরা কিন্তু সলভ করবা। তাহলে কি হবে যে তোমরা হয়তো জানো বোর্ড পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয়, তো তুমি যদি টপিক ওয়াইজ কোয়েশ্চেনগুলোকে সলভ করে ফেলো তোমাদের কনফিডেন্ট কিন্তু এমনিতে বুস্ট আপ হবে। তো চলো কথা না বাড়াই, আজকের ক্লাসটা শুরু করি। কেমিস্ট্রির ফার্স্ট পার্টের থার্ড চ্যাপ্টার মৌলের পর্যাবৃত্ত ধর্ম। ওকে, তো আমি কয়েকটা টপিকের আওতায় এই চ্যাপ্টারটাকে ইনক্লুড করছি। তার ভিতরে একটা টপিক হচ্ছে ডি ব্লক। তো ডি ব্লকের ক্ষেত্রে পরীক্ষাতে বেশ কিছু কোয়েশ্চেন চলে আসছে, তো আমরা ফার্স্ট অফ অল তোমাদেরকে ডি ব্লক নিয়ে একটু আইডিয়া দিব। তো আমি এখন ডি ব্লকের যেই ধর্মটা তোমাদেরকে বলবো সেটা হলো চুম্বকত্ব। তো তোমরা জানো যে ডি ব্লক মৌলগুলা ডিজেনারেট অরবিটাল থাকে পাঁচটা, ডি এক্স ওয়াই, এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, জেড, ডি এক্স স্কোয়ার, ডি ওয়াই স্কোয়ার থেকে জেড স্কোয়ার। এই পাঁচটা ডি অরবিটালের কারণেই কিন্তু তার চুম্বকত্ব, তার আলোক ধর্ম, জটিল বর্ণ গঠনের ধর্মগুলো আসে। তো চলো এইটা নিয়ে একটু ডিটেলে জানি। তো ফার্স্ট অফ অল চুম্বকত্ব থেকে আমাদের যেই জিনিসটা জানতে হবে যে তিনটা ওয়ার্ড, একটা হচ্ছে দায়াচুম্বক, একটা হলো প্যারাচুম্বকত্ব, আরেকটা হচ্ছে ভাইয়া ফেরোচুম্বকত্ব। এই তিনটা ওয়ার্ড জানতে হবে। এখন দায়া শব্দের অর্থ হচ্ছে ভাইয়া যার চুম্বকের প্রতি কোনো আকর্ষণ নাই, যার চুম্বকের প্রতি কোনো আকর্ষণ নাই এমনগুলাকে বলা হয় ডায়া। প্যারা মানে হচ্ছে যার চুম্বকের প্রতি পার্শিয়াল আকর্ষণ থাকে, পার্শিয়াল আকর্ষণ থাকে, এখানে কোনো আকর্ষণ থাকবে না, কোনো আকর্ষণ নাই, আকর্ষণ নাই। আর হচ্ছে ভাইয়া ফেরোটা হচ্ছে যাদের পূর্ণ আকর্ষণ থাকে চুম্বকের প্রতি, পূর্ণ আকর্ষণ থাকে, পূর্ণ আকর্ষণ থাকে। তো আমরা কিন্তু এইভাবে আমাদেরকে নামকরণ করি। এখন এই যে চুম্বকের প্রতি আকর্ষণ, এটা কারা দেখায়? ডি ব্লক মৌল দেখায়। কারা দেখাবে বলো তো? ডি ব্লক মৌল দেখাবে। এখন এই যে আকর্ষণটা দেখাবে এটার একটা শর্ত আছে, এই শর্তটা যদি ফিল আপ করে তাহলে তারা চুম্বকত্ব ধর্ম প্রদর্শন করবে, হয় ফেরো হবে না হলে প্যারা হবে। তো এই শর্তটা কি আমাদের এইটাই জানতে হবে। শর্তটা হচ্ছে আমরা সবাই জানি ডি ব্লক মৌলে কি থাকে, ইলেকট্রন 1 থেকে শুরু করে 10টা থাকতে পারে। বুঝছো? কয়টা থাকতে পারে? 1 থেকে শুরু করে 10টা। কিন্তু যদি কোনো একটা ডি ব্লক মৌলে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, করার পর যদি D0 বা D10 পাই, অর্থাৎ ডি তে কোনো ইলেকট্রন নাই বা ডিতে ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে, এই ক্ষেত্রে তারা কোনো চুম্বকত্ব দেখায় না, কোনো চুম্বকত্ব দেখাবে না, চুম্বকত্ব দেখাবে না। ওকে, চুম্বকত্ব দেখায় না তার মানে কি? চুম্বকত্ব দেখায় না মানে এরা হচ্ছে ভাই ডায়া চুম্বকীয়। এরা কি? ডায়া চুম্বক, ডায়া। এখন এর এক্সাম্পল কি? এক্সাম্পল আমি যদি তোমাদেরকে বলি যে হচ্ছে ভাইয়া, আমি যদি সহজে বলি জিঙ্ক 2+, জিঙ্ক 2+ এর ইলেকট্রন বিন্যাস সেটা তোমরা করবা, আমি জাস্ট তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দিচ্ছি। আর্গনের পর তুমি যদি করো কি পাবা, যে 3D10 পাবা, আর 4s0 হয়ে গেছে। দেখো তো এর ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করলে দেখবা যে 3D10 হয়ে গেছে, এই যে 10, তার মানে কি এরা কি চুম্বকত্ব দিবে? দিবে না। তাহলে কিন্তু জিঙ্ক 2+ দেয় না। আর কে দেয় না বলো তো? আরেকটা কথা বলে স্ক্যানেডিয়াম 3+। কি বলবো? স্ক্যানেডিয়াম 3+। এটার ইলেকট্রন বিন্যাস কি? আর্গনের ইলেকট্রন বিন্যাস এবং 3D0 4s0 এটা। তাহলে দেখো তো এইটার ইলেকট্রন বিন্যাসটাও কিন্তু এই শর্তটাকে ফিল আপ করে। তাহলে এই দুইটাই কিন্তু ডায়া, এই দুইটাই কি? ডায়া। তাহলে এই যে তুমি এই কনসেপ্টটা জানলা, তোমার কিন্তু একটা সিকিউ সলভ হয়ে গেল। তাহলে আমরা ডায়া চুম্বকত্ব সম্পর্কে একটা আইডিয়া পেলাম, অর্থাৎ এদের তুমি যখন ম্যাগনেটিক ফিল্ডে দিবা এরা কিন্তু কোনো ম্যাগনেটিক ধর্ম দেখাবে না। তাহলে এই শর্ত যখনই থাকবে তখন তারা ডায়া হবে। তাহলে আমরা যদি বলি প্যারা কোনগুলা, তাহলে প্যারা কোনগুলা হবে? তাহলে ডায়াবাদে যা আছে সবই প্যারা, ডায়াবাদে যা থাকবে সব প্যারা। অর্থাৎ যাদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল 1 থেকে শুরু করে ডি অরবিটাল 9, মানে এটার আরেকটা বাংলা নাম হচ্ছে ভাই আংশিক পূর্ণ। কি বলতো? আংশিকভাবে পূর্ণ। আংশিক পূর্ণ থাকলে তারা হচ্ছে ভাইয়া প্যারাচুম্বকীয় হবে। যেমন এক্সাম্পল হিসেবে তুমি কি বলতে পারো বলো তো? আমি যদি এখন তোমাকে ইচ্ছে মতো এক্সাম্পল দেই, যেমন হচ্ছে কপার 2+ বলতে পারি, আমরা হচ্ছে আয়রন 2+ বলতে পারি, আয়রন 3+ বলতে পারি, আরো যতগুলো আছে যেমন নিকেল 2+ আছে। অর্থাৎ আমরা ইচ্ছে মতো যে ডি ব্লক গুলো আছে সবগুলাকে কি বলবো এখন?
আমরা বলবো হচ্ছে প্যারাচুম্বকীয়। তাহলে ভাইয়া ফেরোচুম্বকীয় কোনগুলা? ফেরোচুম্বকীয় কোনগুলা? যেগুলা চুম্বকের প্রতি তীব্রভাবে আকর্ষণ করে। প্যারাচুম্বক থেকেও কিছু কিছু আসে ফেরোচুম্বকীয় হয়। তো এটা আমরা মনে রাখবো কি দিয়ে? এটা এমসিকিউতে বেশি আছে, ফেনিকো। কি দিয়ে মনে রাখবো? ফেনিকো, অর্থাৎ আয়রন, নিকেল, কোবাল্ট, এই তিনটা হচ্ছে ভাইয়া প্রচুর তীব্রভাবে চুম্বকের প্রতি আকর্ষণ করে। ঠিক আছে, তাহলে এগুলা হচ্ছে ভাইয়া আমাদের ফেরোচুম্বক। তাহলে আমরা কিন্তু চুম্বকত্বের একটা স্পেশাল জিনিস জেনে ফেললাম। এখন চুম্বকত্ব নিয়ে তোমাদেরকে আরেকটা কমপ্লিকেটেড জিনিস শিখাই দিব, তারপরে দেখো তোমাদের সব পড়া চুম্বকত্ব থেকে হয়ে যাবে। ওকে, তো দেখো তোমাদেরকে, তোমরা অলরেডি জানো যে ডি ব্লক মৌল, তাই না? ডি ব্লক মৌলের অরবিটাল কয়টা আছে বলো তো? এই জিনিসটা একটু ভালো করে বোঝা লাগবে। ডি ব্লক মৌলের অরবিটাল ভাইয়া ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এস, এরপরে ডি এক্স স্কোয়ার, এরপরে হচ্ছে ভাইয়া ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে জেড স্কোয়ার। এই যে আমরা পাইলাম, তাই না? আমরা কিন্তু একটু ভুল লিখছি, ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার, তাই না? আচ্ছা, ওকে, এই তো ঠিক আছে, এই তো হয়ে গেছে। তাহলে এই যে আমি হচ্ছে পাঁচটা অরবিটাল পাইলাম, এগুলা কি অবস্থা বলো তো? ডিজেনারেট অবস্থা। এগুলাকে কি বলে? ডিজেনারেট অবস্থা বলে, জেনারেট, অর্থাৎ শক্তি স্তরটা সমান হয়ে গেছে, শক্তির কোনো পার্থক্য নাই। কিন্তু তোমরা জানো যে লিগেন্ড যখন আসে, কি আসে বলো তো? লিগেন্ড যখন আসে ভাইয়া, লিগেন্ডটা কি? লিগেন্ডটা হচ্ছে ভাইয়া যারা ইলেকট্রন ডোনেট করে, কোন একটা বিক্রিয়ায় ইলেকট্রন ডোনেট করে, লিগেন্ড কি? ইলেকট্রন ডোনার, ইলেকট্রন ডোনার। এক্সাম্পল কি? হ্যালোজেন মাইনাস হইতে পারে, NH3+ হইতে পারে, NH4+ হইতে পারে, কার্বনিল হইতে পারে, সায়ানাইড হইতে পারে, অনেকগুলা হইতে পারে। ওকে, এগুলো হচ্ছে ভাই ইলেকট্রন ডোনার। এখন এই যে যখন লিগেন্ড আসে, তখন ডি ব্লকটা কি করে? ডি ব্লকটা এরকম ভাবে স্প্লিটেড হয়ে যায়। কিভাবে হয়ে যায় স্প্লিটেড? এটা আমি ইন ডিটেলে আরেকটু পরে জটিল যৌগ পড়ানোর সময় আরো ভালোভাবে বলবো। জাস্ট মনে রাখো, লিগেন্ডের প্রভাবে ডি ব্লকগুলো স্প্লিটেড হয়ে একটা উচ্চ শক্তি একটা নিম্ন শক্তিতে কনভার্ট হয়। উচ্চ শক্তিতে থাকে হচ্ছে ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার, আর নিম্ন শক্তিতে থাকে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। এই যে তুমি যখন তিনটা অরবিটাল পাচ্ছ, তখন কি হয়? যে তখন ইলেকট্রন বিন্যাসে একটু ব্যতিক্রম দেখা যায়। এই যে তিনটা ব্লক, এখানে হচ্ছে ভাইয়া তিনটা ব্লক, তাই না? তো এখন তোমরা যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস করো, আমি জাস্ট তোমাদেরকে সামারি বলতেছি, কারণ এখানে তো তোমাদের ডিটেলে বলবো না। তুমি যখন আয়রনের ইলেকট্রন বিন্যাস করবা আয়রন 2+ এর, ধরো তখন কি হবে আমি জাস্ট বলে দিই। আর্গন এমন হবে, তার সাথে হচ্ছে 3d6 হবে, 4s0 হবে। এটা হচ্ছে ভাই আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, তাহলে এখন 3d এর ক্ষেত্রে কি হয় বলো তো? এই যে ডি ব্লকেরটা আমি দেখাচ্ছি, 1 2 3 4, প্রথমে কি হবে? একটা করে থাকবে, এই যে একটা করে থাকলো, এরপরে এটা, তাহলে 6টা হয়ে গেছে না ডি ব্লকে? এখন কি হবে? যখন লিগেন্ড প্রভাবিত করবে, কি করবে? লিগেন্ডের উপস্থিতিতে, তোমরা জানো শক্তিশালী লিগেন্ড কি করে? এই বিজোড় ইলেকট্রনগুলোকে আগায় আনে, অর্থাৎ জোরে কনভার্ট করে। তাহলে এখন কি হবে? যদি লিগেন্ডের উপস্থিতি হয়, তাহলে এখন ইলেকট্রন বিন্যাসটা চেঞ্জ হবে, হয়ে কি হবে? দেখো 1 2 3 4, এই যে 1 2, একটা দুইটা, আর এইখানকার ইলেকট্রনটা এখানে চলে আসবে, এখানকার ইলেকট্রনটা এখানে চলে আসবে, এই যে চলে আসলো, এই যে চলে আসলো। তাহলে কি হলো দেখো তো? আমাদের আমাদের কি হয়ে গেল? যে আমি বলছিলাম যে লিগেন্ড গুলা কি করতেছে? এই যে এই ধর্মটা করে, যে সর্বশেষ কক্ষপথের বিজোড় ইলেকট্রনগুলোকে জোরে কনভার্ট করে দেয়। তাহলে খেয়াল করে দেখো তো, এইখানে এখানে কি তার কোনো বিজোড় ইলেকট্রন আছে? এটাই কিন্তু তার কোনো আর বিজোড় ইলেকট্রন নাই, এটাতে কিন্তু ছিল। তাহলে Fe2+ নর্মালি কিন্তু প্যারাচুম্বকীয়, ওকে, কারণ চুম্বকত্ব প্রদর্শন করে। কিন্তু সে যখন শক্তিশালী লিগেন্ড আসলো, তার কাছে যখন শক্তিশালী লিগেন্ড আসলো, তার কিন্তু সর্বশেষ কক্ষপথে কোনো বিজোড় ইলেকট্রন থাকলো না। তাহলে কি সে আর প্যারাচুম্বকীয় থাকলো? থাকলো না। শক্তিশালী লিগেন্ডের উপস্থিতিতে সে ডায়াচুম্বকে কনভার্ট হয়ে গেল, ডায়াচুম্বকে কনভার্ট হয়ে গেল। এই যে এই কনসেপ্টটা তোমাদের জন্য লাগবে। ওকে, আমি তোমাদের আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই চুম্বকত্বের মেজারমেন্টের জন্য আমরা একটা ওয়ার্ড ইউজ করি, এটা তোমাদের জন্য লাগবে। এটাকে বলে ভাই ডাইপোল ভ্রামক। এটাকে কি বলবো বলো তো? ডাইপোল ভ্রামক, ডাইপোল ভ্রামক। তাহলে দেখো ডাইপোল ভ্রামক মানে হচ্ছে মিউ ইকুয়াল হচ্ছে চার্জ ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। এই এই যে যখন অযুগ্ম ইলেকট্রন থাকে, তখন অযুগ্ম ইলেকট্রনের স্পিনের কারণে কিছু পোলারিটি তৈরি হয়, এবং এই পোলারিটির কারণে স্পিন বা চুম্বকত্ব প্রদর্শন করতে পারে। তাহলে তোমরা যদি এতটুকু বুঝো, তাহলে কিন্তু চুম্বকত্ব রিলেটেড যে কোনো কোয়েশ্চেন তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা। তাহলে আমি প্রথমে তোমাদেরকে বোঝাইলাম যে ডায়াকোণগুলা, প্যারাকোণগুলা, ফেরোকোণগুলা। এরপরে বললাম যে ডায়াচুম্বকত্বের
চুম্বকত্বের জন্য এই ডাইপোল ভ্রামকটা দায়ী। এটা তোমরা লিখে দিবা, লিখে দিয়ে বলবা যে এই যে প্রত্যেকটা অযুগ্ম ইলেকট্রনের নির্দিষ্ট স্পিন থাকে বলে এটা কি করতে পারে, চুম্বকত্ব প্রদর্শন করতে পারে। এরপরে তোমাদেরকে যখন ডি ব্লক বলবে তাহলে জটিল যৌগ দিবে, তো জটিল যৌগের যখন চুম্বকত্ব ব্যাখ্যা করবা তখন তোমাদেরকে এইভাবে স্প্লিট করে নিতে হবে ডি ব্লকটাকে। তোমরা জানো যে ডি ব্লকটা ক্রিস্টাল ফিল্ড মতবাদ অনুসারে স্প্লিট হয়। আমি জটিল যৌগ পড়ানোর সময় আরেকবার বলবো, তখন আরো ডিটেলে বলবো, সমস্যা নাই। আর যখনই হয় তখন শক্তিশালী লিগ্যান্ড কিন্তু বিজোড়গুলোকে ইলেকট্রনগুলোকে জোরে কনভার্ট করে, তখন কিন্তু তার চুম্বকত্ব লস হয়, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে চলো আমরা এখন বোর্ডে কি কি কোয়েশ্চেন আছে সেগুলোকে সলভ করি। খেয়াল করে ঢাকা বোর্ড 25-এ একটা কোয়েশ্চেন করছে। কি বলছে যে দেখো 1 নম্বর রিঅ্যাকশনে ফেরাস সালফাইড থেকে এ আর বি তৈরি হয়েছে। তার মানে যখন অদক্ষেপ ফেলছো তাহলে এ এর ভ্যালু হবে ভাই আয়রন আর বি হচ্ছে সালফার তৈরি হয়েছে। সমতা করতে চাইলে সামনে 2 দিয়ে দাও, তাহলে আমি কিন্তু এ কি পাচ্ছি বলো তো, আয়রন পাচ্ছি। এখন বলছে আয়রন যে প্যারাচুম্বকীয় ব্যাখ্যা করো। খেয়াল করে দেখো তো, আয়রন যে প্যারাচুম্বকীয় এই জিনিসটা কিন্তু তোমাদেরকে আমি অলরেডি পড়াই ফেলছি না। এই যে দেখো আয়রনটা কি প্যারাচুম্বকীয়, কিভাবে এক্সপ্লেন করবা, এটা দিয়ে এক্সপ্লেন করবা। দেখছো, তোমার যদি কনসেপ্ট বিল্ড আপ থাকে তুমি কিন্তু এমনিতেই পারবা। তাহলে তুমি অ্যান্সারটা কিভাবে করবা বলো তো, পরীক্ষাতে চলে আসলে তুমি এভাবে লিখতে পারো যে প্রথমে ফাইন্ড আউট করলা, ফাইন্ড আউটের জন্য একটা মার্ক পাইলা, তাহলে তুমি বিক্রিয়াটা লিখবা যে এফএস থেকে যখন আমি এভাবে পাচ্ছি এ হলো গিয়ে আয়রন আর বি হচ্ছে গিয়ে সালফার, তার মানে বি হলো সালফার, তার মানে উদ্দীপকের এই যৌগটা হলো আয়রন। এখন আয়রনের দুইটা যৌগ আছে, দুইটা থাকতে পারে, একটা হচ্ছে আয়রন 2+ হিসেবে থাকতে পারে, আরেকটা হচ্ছে ভাই আয়রন 3+ হিসেবে থাকতে পারে, এই দুইভাবে থাকতে পারে। আয়রন 2+ মানে কি, আর্গন তার সাথে হচ্ছে ভাইয়া 3D, আমি শর্টে করতেছি বুঝছো, এগুলো তোমরা এখন পারো 4s0। আর আয়রন 3+ মানে হচ্ছে আর্গনের সাথে 3d5 4s0। তাহলে এখন এটার ইলেকট্রন বিন্যাস লেখো। ডি অরবিটালের ক্ষেত্রে কি হবে বলো তো, 1 2 3 4, এই যে এইভাবে থাকবে না, এইভাবে থাকবে। আর এখানে কি হবে বলো তো, এই যে ডি অরবিটালের ক্ষেত্রে 1 2 3 4, এই যে। তাহলে খেয়াল করে দেখো তো, দুই ক্ষেত্রে কি সর্বশেষ কক্ষপথে এখানে 4টা অযুগ্ম ইলেকট্রন আছে, যেহেতু আমরা লিগ্যান্ড এখন ইউজ করি নাই সমস্যা তো নাই। আর এখানে 5টা অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে দুই ক্ষেত্রে আয়রনের যে আয়নটা হচ্ছে তারা চুম্বকত্ব প্রদর্শন করছে, এটাও প্যারাচুম্বকত্বের জন্য দায়ী, এটাও কিন্তু প্যারাচুম্বকত্ব, এটাও প্যারাচুম্বকত্ব। তাহলে দুই ক্ষেত্রে কি প্যারাচুম্বকত্ব প্রদর্শন করলো না, তাহলে তুমি একটা লিখতে পারবে না ভাইয়া। কত সহজে দেখো আমরা অ্যান্সারটা করে ফেললাম, দেখছো। তো তোমার যখন কনসেপ্ট বিল্ড হয়ে গেছে অ্যান্সার করাটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ইজি হয়ে গেছে। এখন আসো পরবর্তী কোয়েশ্চেনে। আচ্ছা এই কোয়েশ্চেনটা আসলে টাইপিং করা হয় নাই, এই জন্য আমি নিজে হাতে টাইপ করে রাখছি। এই কোয়েশ্চেনটা অনেক মজার, বরিশাল বোর্ড 25-এ আসা কোয়েশ্চেন। খেয়াল করো, আমি যতটুকু লাগবে ওইটুকুই টাইপ করছি, পুরাটা টাইপ করি নাই। বলছে A2+, আমি জানি না এ কি, আমাকে আগে এ বের করতে হবে। A2+, যার ইলেকট্রন বিন্যাসটা হলো এমন। খেয়াল করো তো এইটা কার ইলেকট্রন বিন্যাস, এই যে দেখো এইটার এটা কি সেম না, এই যে দেখো এইটা আর এটা কিন্তু সেম, তার মানে কি আমি বুঝতে পারছি এটা হলো আয়রন। আশা করি তোমরা এতদিনে এই বিষয় সম্পর্কে প্রো হয়ে গেছো। তাহলে আয়রন 2+। এখন বলছে যে আয়রন 2+, এটা তো প্যারাচুম্বকীয়, তোমরা জানো যে কখন, যখন সেটা আয়ন হিসেবে থাকে, কিন্তু তাকে যখন লিগেন্ডের উপস্থিতিতে করবা তখন তারা যে চৌম্বক ধর্ম প্রদর্শন করবে কিনা সেই জিনিসটা আস্ক করছে, সে কি চৌম্বক ধর্ম প্রদর্শন করবে কি করবে না। আচ্ছা এই জিনিসটা তোমাদেরকে আমি পড়াই দিছি না, খেয়াল করো তো। এই যে দেখো যে আয়রন 2+ এর ক্ষেত্রে যখন সে কি করতেছে, শক্তিশালী লিগেন্ডে উপস্থিতি হচ্ছে, তখন কিন্তু তার প্যারাচুম্বকত্ব হারায় ডায়াচুম্বক হচ্ছে। কেন, কারণ যার যে বিজোড় ইলেকট্রনগুলো ছিল সেগুলো জোরে কনভার্ট হচ্ছে, তাই না। তাহলে কি হবে বলো তো, সে কি, কোথায় গেছে কোশ্চেনটা, এই যে সে কি চুম্বকত্ব প্রদর্শন করতে পারবে, পারবে না। অ্যান্সারটা কি হবে বলো তো, না। এখন আমি এক্সপ্লেন করি কেন পারবে না। তুমি বলবে এইভাবে যে এই যৌগটা কি, আয়রন, আচ্ছা আয়রন NH3 6, এটার নাম কি বলতো, এটা তোমরা এখন জানো যে হেক্সা অ্যামিনো আয়রন 2+, তাই না, হেক্সা অ্যামিনো ফেরেট, আমরা ফেরাস বলতে পারি, ওকে, বা হেক্সা অ্যামিনো আয়রন 2+ বলতে পারি। এই যে এই যৌগটা এখানে কে লিগেন্ড বলতো, NH3টা একটা লিগেন্ড। তাহলে এখন যখন লিগেন্ডের উপস্থিতি হয়েছে তখন কিন্তু এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, নরমালি আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাসটা এমন হয়, আমি জাস্ট ডি ব্লকটা দেখাচ্ছি, তোমরা ইলেকট্রন বিন্যাস সহ দেখাবা, ওকে। ডি ব্লকটা কেমন হয়, এই যে 1 2 3 4 5 6 নরমালি এমন হয়, তাই না। কিন্তু যখন লিগেন্ড চলে আসবে, এই লিগেন্ডের উপস্থিতিতে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাসটা কিন্তু আর এমন থাকবে না। আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়ে যাবে দেখো তো, এই দেখো এখন ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে এইরকম,
এই যে এরকম। তাহলে কি হলো, এটা এখানে চলে আসলো আর এটা এখানে চলে আসলো, এই যে চলে আসলো। তাহলে কি আর বিজোড় ইলেকট্রন থাকলো লাস্ট কক্ষপথে? তাহলে ডাইপোল ভ্রামকের জন্য দায়ী কে? মিউ ইকুয়াল কিউ, আর এই কিউ হচ্ছে বা অযুগ্ম ইলেকট্রন। তাহলে এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন আসে নাই, তাহলে কি চৌম্বকত্ব প্রদর্শন করতে পারবে? পারবে না। তাহলে অ্যান্সারটা কি হবে বলো তো? অ্যান্সারটা হচ্ছে ভাই না, পারবে না। ওকে, বুঝতে পারছো? তাহলে আমরা এটার সাথে আরেকটা জিনিস শিখে পেলে, আয়রন 3+ হলে কি হতো বলো তো? আয়রন 3+ হলে, আয়রন 3+ হলে তার ইলেকট্রন বিন্যাসটা কেমন হতো দেখো তো। আমরা স্পেশাল কেসটা শিখে পেলে আয়রন 3+ এর ক্ষেত্রে 1 2 3 4, এই যে দেখো আয়রন 3+ এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস হবে 3d5 4s0, তাই না? তাহলে 3d5, তাহলে 1 2 3 4 5, এটা হলো নরমাল ইলেকট্রন বিন্যাস। যখন একটা লিগ্যান্ডের প্রভাব হবে তখন আয়রন 3+ এর ইলেকট্রন বিন্যাসটা এমন হবে 1 2 3 4, তাহলে 1 2 3, এইটা চলে যাবে ভাই এখানে, এইটা চলে যাবে এখানে, তাহলে এখানে একটা এখানে একটা। খেয়াল করে দেখো তো, এই যে আমি হচ্ছে জোর করলাম, জোর করার পরেও কি একটা অযুগ্ম ইলেকট্রন থেকে গেল না? এই একটা অযুগ্ম ইলেকট্রনের কারণে তার প্যারাচুম্বকত্ব প্রকাশিত হবে। তাহলে শক্তিশালী লিগ্যান্ডের উপস্থিতিতেও আয়রন 3+ প্যারাচুম্বক। আয়রন 3+ কি? প্যারা, কারণ সে ধর্ম প্রদর্শন করতে পারছে, কিন্তু আয়রন 2+ ডায়াতে কনভার্ট হয়ে গেছে। এখন কি তুমি সব পারবা না ভাইয়া বলো তো? এই যে চৌম্বকত্ব রিলেটেড তোমার আর কোনো কোশ্চেন কি ডাউট থাকবে, তুমি এইভাবে এক্সপ্লেন করে দিবা, দেখবা যে সব হয়ে গেছে। ঠিক আছে না? তো চলো আমরা, আচ্ছা এই কোশ্চেনটা এখানকার টপিকের না, আমরা এটা পরে শিখবো। ওকে, এটা এখানকার না, অন্য টপিক। আচ্ছা লিখে রাখি, এটা অন্য টপিকের আওতায়, ভুলে লিখে ফেলছে ওরা, অন্য টপিক, আমরা এখানে শিখবো না। আর এটা আমি পড়াবো না, দেখবা যে ওই টপিকটা পড়ানোর পর তুমি নিজে এটা অ্যান্সার করতে পারতেছো, কোনো সমস্যা হবে না। আসো আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। দেখো কি বলছে, যে পি আর আর দ্বারা গঠিত যৌগ বর্ণহীন। এখন কথা হচ্ছে বর্ণ এর সাথে চৌম্বকত্ব ধর্মতা সেম, অর্থাৎ চৌম্বকত্বের জন্য তারা দায়ী, বর্ণের জন্য তারা দায়ী। চৌম্বকত্ব যারা দায়ী না, বর্ণ তারা দায়ী না। তার মানে কি, তোমরা পড়ছো না ডায়া চৌম্বক হওয়ার শর্ত কি, যে D0 অথবা D10। এই যে D0 বা D10 হলে যেমন তারা ডায়া চৌম্বকীয়, ঠিক একইভাবে তারা বর্ণহীন। একইভাবে কি তারা বর্ণহীনও হবে। এটা কেন হবে আমি হচ্ছে জটিল যৌগ পড়ানোর সময় আরেকটু তোমাকে ভালো করে বলে দেবো, আপাতত মনে রাখো। তাহলে এখন দেখো তো, আমাকে বলছে পি এবং আর, তাহলে এখন দেখো তো পি কোনটা। এই যে তুমি যদি ইলেকট্রন বিন্যাস আশা করি তুমি পারো, যে এটা হচ্ছে 4s1 4s2 3d1, এটা সবাই জানো, এটা হচ্ছে ভাই স্ক্যানেডিয়াম। আর হচ্ছে আর এর আর কি, আর হচ্ছে ভাইয়া হচ্ছে 3d10, আর হচ্ছে 4s2, এটা হচ্ছে ভাইয়া জিঙ্ক। এখন জিঙ্ক যখন 2+ হবে তখন তার ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে হলো 3d10, আর যখন স্ক্যানেডিয়াম 3+ হয়ে যাবে তখন তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে ভাইয়া, স্ক্যানেডিয়াম যখন 3+ হবে তখন তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 3d0। তাহলে এই দুইটাই কি বলতো, এই শর্তটাকে ফিল আপ করলো না? এই দুইটাই 3d10 বা 3d0 এই শর্তটাকে ফিল আপ করলো না? তাহলে এরা একই সাথে ডায়াচুম্বকীয় হবে, আবার বর্ণহীনও হবে। তাহলে বলতে পারো না? তাহলে তুমি কিন্তু এটাকে এক্সপ্লেইন করতে পারবা। দেখছো? তাহলে আমরা একটা দিয়ে কিন্তু একটা কনসেপ্ট তোমাকে বিল্ড আপ করাই দিলাম, তুমি কিন্তু এখন নিজে নিজে অ্যান্সারগুলো করতে পারতেছো। ওকে, তো চলো আমরা খুব দ্রুত টপিকগুলোকে শেষ করি। এখন দেখো আমি নেক্সট যে টপিকটা তোমাকে বোঝাবো সেটা হচ্ছে জটিল যৌগ। কি বলছে? জটিল যৌগ। ডি ব্লকেরই একটা ধর্ম হচ্ছে ভাইয়া, তারা হচ্ছে জটিল যৌগ প্রদর্শন করে, তাই না? তো চলো আমরা জটিল যৌগটা নিয়ে একটু পড়ি। এখন জটিল যৌগটা বোঝার জন্য আমাদেরকে ক্রিস্টাল ফিল্ড থিওরি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। কি বললাম বলো তো? ক্রিস্টাল ফিল্ড থিওরি, ফিল্ড থিওরি। ওকে, এই জিনিসটা তোমাকে খুব ভালো করে বুঝতে হবে। তাহলে এইটা যদি তুমি বুঝো তাহলে ভাইয়া জটিল যৌগ তুমি এমনিতেই পারবা। ওকে, তো দেখো ক্রিস্টাল ফিল্ড থিওরিটা আসলে কি বলছে। তোমরা সবাই জানো যে ডি ব্লকের 5টা অরবিটাল আছে। আবারও লিখতেছি তোমাদের সুবিধার্থে, DXY, DYZ, DZX, DX² থেকে Y² ভাইয়া, আর DZ²। এই 5টা আছে না? বলো তো এই 5টার শক্তি কিন্তু সমান। এই 5টার কি শক্তি সমান? ওইখানে আমি অনেক কিছু স্কিপ করছি, এখানে স্কিপ করবো না, সবকিছু বলবো। এই 5টার শক্তি যেহেতু সমান, তাহলে এইদেরকে আমরা বলবো হলো ডিজেনারেট অবস্থা। ডিজেনারেট অবস্থা, অর্থাৎ এই অবস্থায় তাদের শক্তি সমান। হ্যাঁ, এই হচ্ছে কি তাদের কন্ডিশন। এখন যখন এই যে ডি ব্লক মৌলে শক্তিশালী লিগ্যান্ড চলে আসবে, কি চলে আসবে বলো তো? যখনই শক্তিশালী লিগ্যান্ড চলে আসবে, এখন আমাদেরকে আগে লিগ্যান্ড সম্পর্কে জানতে হবে। তো চলো আমরা একটা লিগ্যান্ড ব্যাপারটা কি জেনে আসি। হোয়াট ইজ লিগ্যান্ড? আমরা যে লিগ্যান্ড করতেছি, লিগ্যান্ড আর কিছুই না ভাইয়া, লিগ্যান্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রন ডোনার। কি বললাম বলো তো? ইলেকট্রন ডোনার। কেমনে বলবো?
ধরো আমি এমনি নর্মালি তোমাকে বললাম যে হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ওকে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ভালো জিনিস। এখন অ্যালুমিনিয়ামের তার সর্বশেষ কক্ষপথে আছে 6টা ইলেকট্রন, আর হচ্ছে ক্লোরিনের তার সর্বশেষ কক্ষপথে আসে 8টা করে ইলেকট্রন। তাহলে অ্যালুমিনিয়াম তো এখনো তার অষ্টকটা পূর্ণ করতে পারে নাই। তাহলে অ্যালুমিনিয়ামের কাছে যদি আমি ক্লোরাইড মাইনাসটাকে নিয়ে আসি, ক্লোরাইড মাইনাসের দেখো অষ্টক পূর্ণ আছে, তাই না? তাহলে ক্লোরাইড মাইনাস যদি তার 2টা ইলেকট্রন থাকে, ইলেকট্রন অ্যালুমিনিয়ামের কাছে শেয়ার করে দেয়, তাহলে অ্যালুমিনিয়ামের 2টা ইলেকট্রন পায় তার অষ্টকটাকে পূর্ণ করে ফেলবে। তাহলে এই কিন্তু ইলেকট্রনটাকে শেয়ার করলো না, শেয়ার করলো কি না, এই ইলেকট্রনটাকে ডোনেট করে দিল ডিরেক্ট, তাই না? তাহলে এখন যে যৌগটা তৈরি হবে এটার নাম হবে কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এই যে মাইনাস, এরকম যৌগ হবে। এবং এখানে দেখো অ্যালুমিনিয়ামের অষ্টকটা কিন্তু পূর্ণ হয়ে গেছে, 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে গেছে। তাহলে এই যে অষ্টক পূর্ণ করার জন্য প্রত্যেকটা মৌলের স্ট্যাবিলিটি অর্জনের জন্য বেশ কিছু করতে পারে। এখানে কি করলো, ইলেকট্রনটাকে সে রিসিভ করলো, তাহলে আমরা এটাকে বলতেছি হলো লিগেন্ড। ওকে, এখন আচ্ছা ভালো কথা, এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে লিগেন্ডটাকে আমরা দুটা ভাগে ভাগ করি। আচ্ছা এখানে লেখা যাবে লিগেন্ডটাকে আমরা দুটা ভাগে ভাগ করি, লিগেন্ডটাকে আমরা দুটা ভাগে ভাগ করি। এই জিনিসটা তোমার জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাকে জানতে হবে। একটা হলো ভাইয়া শক্তিশালী লিগেন্ড, একটা কি বললাম শক্তিশালী লিগেন্ড, আর একটা হচ্ছে ভাইয়া দুর্বল লিগেন্ড। কি বলতো, দুর্বল লিগেন্ড। তাহলে লিগেন্ড কয় প্রকার, দুই প্রকার, একটা হলো ভাইয়া শক্তিশালী লিগেন্ড আর একটা হলো দুর্বল লিগেন্ড। তোমাদেরকে এইগুলো জানতে হবে। তো শক্তিশালী লিগেন্ডগুলো কি কি তোমাদেরকে জাস্ট বলে দিই। শক্তিশালী লিগেন্ড হচ্ছে ভাইয়া, একটা হচ্ছে অ্যামোনিয়া আয়ন, অ্যামোনিয়া, একটা হচ্ছে ভাইয়া সায়ানাইড আছে, আর একটা হচ্ছে গিয়ে কার্বনিল আছে। এই যে এটা হলো তাদের ক্রম, সবচেয়ে বেশি কার্বনিল শক্তিশালী, এরপরে সায়ানাইড, এরপরে অ্যামোনিয়া। আর দুর্বল লিগ্যান্ডগুলোর ভিতরে ভাইয়া পানি আছে, হ্যালোজেনগুলো আছে। তো এগুলা মনে রাখো, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, এরপরে হচ্ছে ভাইয়া আছে পানি। তো এইগুলা হচ্ছে ভাইয়া দুর্বল লিগ্যান্ড। তাহলে শক্তিশালী লিগ্যান্ড কোনগুলা, এইগুলা। তাহলে মাথায় রাখো, যদি শক্তিশালী লিগ্যান্ড উপস্থিত থাকে তবেই কি হবে, ক্রিস্টাল ফিল মতবাদটা তোমাদের সামনে চলে আসবে। ক্রিস্টাল ফিল মতবাদ, তখনই ক্রিস্টাল ফিল থিওরিটা আমাদের আসবে। তাহলে আমি এখন লিগেন্ড বুঝলাম, তাহলে চলো এখন ক্রিস্টাল ফিল মতবাদটাকে বুঝি। এখন আমাদের ক্রিস্টাল ফিল থিওরিতে কি বলা হচ্ছে, যে আমার যদি একটা যৌগ, তার কাছে যদি একটা লিগেন্ড চলে আসে, কি চলে আসে, লিগেন্ড চলে আসে, এবং এই লিগেন্ডটার শর্ত কি হইতে হবে, শক্তিশালী হইতে হবে, শক্তিশালী। তাহলে শক্তিশালী লিগেন্ড যদি একটা ডি ব্লক মৌলের কাছে চলে আসে, তখন এই যে ডিজেনারেট অবস্থা থাকে এটা স্প্লিট হয়ে যায়। কি হয়ে যায় বলো তো, স্প্লিট হয়ে যায়। এটা স্প্লিট হবে, স্প্লিট হয়ে কি হবে, ডি ব্লকটা দুইটা শক্তি স্তরে ডিফাইন হয়ে যাবে, দুইটা ডিফারেন্ট শক্তি স্তরে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে উচ্চ শক্তি স্তর ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার ডি জেড স্কোয়ার, আর একটা হচ্ছে নিম্ন শক্তি স্তর ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড জি জেড এক্স। এইভাবে তারা স্প্লিট হয়ে যাচ্ছে, তাই না? এখন তোমরা যদি এমসিকিউ সলভ করতে চাও তাহলে দেখবা যে উচ্চ শক্তি স্তরটাকে আমরা বলতেছি হচ্ছে ভাইয়া ইজি। কি বলতেছি, ইজি মানে হচ্ছে এটা হচ্ছে অ্যাক্সিয়াল বলা হয়ে থাকে, অ্যাক্সিয়াল শক্তি স্তর বলা হয়ে থাকে। আর নিম্ন শক্তি স্তরকে আমরা বলে থাকি টু ইজি, টি টু জি বলা হয়ে থাকে। এটাকে আমরা বলে থাকি নিম্ন শক্তি স্তর বা নন অ্যাক্সিয়াল বলা হয়ে থাকে, নন অ্যাক্সিয়াল বলা হয়ে থাকে। তাহলে আমরা পাইলাম যে উচ্চ শক্তি স্তরকে বলা হয় ইজি, নিম্ন শক্তি স্তরকে বলা হয় টু টিজি বা হচ্ছে হলো হ্যাঁ টু টিজি বা নন অ্যাক্সিয়াল বলা হয়ে থাকে। এখন খেয়াল করো তো, এই যে উচ্চ শক্তি আর নিম্ন শক্তির ভিতরে একটা শক্তির পার্থক্য তৈরি হয়ে গেছে না, এই শক্তির পার্থক্যটা হচ্ছে ভাই ডেল ই। আর তোমরা সবাই জানো ই ইকুয়াল কি, এইচ নিউ, এইচ নিউ মানে কি, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এই যে ল্যামডাটা পাইলা ভাইয়া, এই ল্যামডার কারণে কি হচ্ছে, আমাদের আলো নির্গত হচ্ছে। এখন খেয়াল করো তো, এটা নিম্ন শক্তি, এটা উচ্চ শক্তি, শক্তি শোষণ করলে কি হবে, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, তাই না? এটা হলো শক্তির শোষণ, এটাকে কি বলবো, শোষণ। শক্তি যখন শোষিত হবে একটু পরেই কিন্তু শক্তি বিকিরিত হবে, তখন উচ্চ শক্তি স্তর থেকে আবার নিম্ন শক্তি স্তরে নামিয়ে আসবে, তখন এটাকে আমরা বলি বিকিরণ। আর এই বিকিরণটাই আমরা দেখি, এই বিকিরণটা কি করা যায়, দেখা যায়। আর এই দেখা যায় বলে জটিল যৌগ, দেখা যায় বলে জটিল যৌগ বর্ণ প্রদর্শন করতে পারে। বুঝতে পারছো এই বিকিরণটা? এবং এই বিকিরণটা সবসময় সম্পূরক হয়। কি হয় বলো তো, সম্পূরক। সম্পূরক কি, ধরো লাল আলো শোষণ করলো, তাহলে বিকিরণটা বর্ণ কেমন হবে, সবুজ হবে। তাহলে আমি সবুজ বর্ণ দেখলে বুঝবো যে এটা এই যৌগ, তাহলে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারবো। বুঝতে পারছো? তাহলে এইটাই হলো ভাইয়া ক্রিস্টাল ফিল্ড থিওরি। এখানে হলো লিগেন্ডের ব্যাপার স্যাপার চলে আসে। তাহলে এই কারণেই কিন্তু তারা
রঙিন যৌগ বর্ণ প্রদর্শন করে, বা ডি ব্লক যৌগ জটিল হয়, জটিল বর্ণ প্রদর্শন করে। আর এই যখন শক্তিশালী হয়, ওই যে যেটা বললাম যে অযুগ্ম ইলেকট্রনগুলো যুগ্ম হওয়ার প্রবণতা দেখায়। শক্তিশালী লিগ্যান্ড কোনগুলো আবার বলতেছি, NH3 CO CN, ওকে, কার্বনিল, এইগুলা। তো এইগুলা থাকলেই কিন্তু ওই যে অযুগ্ম হওয়ার প্রবণতাগুলা দেখা যাবে। তো আশা করি তোমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি জটিল যৌগের মতবাদ বুঝতে পারছো। এইটা বুঝতে পারলে, এই জিনিসটা লিখতে পারলে কিন্তু তোমাদের সবগুলা টপিক ক্লিয়ার হয়ে যাবে, তোমরা ভালো একটা মার্ক পাবা। দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে যে একটা জটিল যৌগ, দেখছো জটিল যৌগের লিগ্যান্ড কি দেখো তো, এই যে দেখো অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি শক্তিশালী লিগ্যান্ড না? তাহলে তুমি বুঝতে পারছো তোমার অ্যানসারটা কোন দিকে যাবে, শক্তিশালী লিগ্যান্ড। তাহলে তোমার অ্যানসারটা কিন্তু জটিল যৌগের রং প্রদর্শনের দিকে চলে যাচ্ছে। এই যে দেখো কোশ্চেনে রং প্রদর্শন করবে কিনা সেটাই জিজ্ঞেস করছে। এখন আমাকে এম আইডেন্টিফাই করতে হবে, তাহলে হয়ে গেল। এখন দেখি এম কি বলছে, 4 নম্বর পর্যায়ে 11 নম্বর গ্রুপ। তোমরা যদি পর্যায় সারণী ভালো করে দেখবা, তাহলে দেখবো 4 নম্বর পর্যায়ের 11 নম্বর গ্রুপের মৌলটা হচ্ছে ভাই কপার। তাহলে এটা কি বলতো, এমটা হচ্ছে কপার। তাহলে লেখো এম ইকুয়াল হচ্ছে কপার, আইডেন্টিফিকেশন করছে, একটা মার্ক পেয়ে গেছো। এখন কপার NH3 দুইটা, ওয়াই কি 3 নম্বর পর্যায়ের তাহলে ওয়াই হচ্ছে ভাই ক্লোরিন। ওয়াইটা কি বলতো, ক্লোরিন, তোমরা জানো এখন। তাহলে ক্লোরাইড, এই যে হয়ে গেল আমাদের জটিল যৌগ ডাই অ্যামোনিয়াম কপার ক্লোরাইড, এটা হচ্ছে তার নাম। আবার এটা আসো, এটা কি হবে, কপার, এটা টেট্রা অ্যামোনিয়াম কপার ক্লোরাইড তৈরি করতেছে, ওকে। আচ্ছা এইটা এখন খেয়াল করো তো, যে বলছে এইটা আর এইটা দুইটা ডিফারেন্ট যৌগ, একই কপার দিয়ে তৈরি হয়েছে। এখন তোমরা সবাই জানো কপার কিন্তু দুই ভাবে থাকতে পারে, কপার প্লাস হিসেবেও থাকতে পারে, আবার কপার 2 প্লাস হিসেবেও থাকতে পারে। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো দেখবা কপার প্লাসের ক্ষেত্রে শেষ কক্ষপথটা কি হয়ে যাচ্ছে, 3D10 হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু এইটা কিন্তু বর্ণ প্রদর্শন করবে না, বর্ণ দেবে না। কিন্তু কপার 2 প্লাসের ক্ষেত্রে দেখবা সর্বশেষ কক্ষপথ 3D9। এই আমার বিশ্বাস তুমি জানো, হ্যাঁ ইলেকট্রন বিন্যাস করো দেখবা যে কপার 2 প্লাসের লাস্ট কক্ষপথ 3D9। তাহলে 3D9 থাকলে আমার শর্ত ফিল আপ করে, তাহলে এটা বর্ণ দিবে, বর্ণ দিবে। তাহলে আমার কোশ্চেন কিন্তু অলরেডি দুইটা কপার দেওয়া আছে, তাহলে যে কপারটা 1 প্লাস হবে সে বর্ণ দিবে না, কারণ তার লাস্ট কক্ষপথ 3D10। যে কপারটা 2 প্লাস হবে তার লাস্ট কক্ষপথে পার্শিয়াল 9, 1 থেকে 9 আসে, তাহলে সে বর্ণ দিবে। সে জটিল যৌগ, সে বর্ণ প্রদর্শন করবে, তখন ক্রিস্টাল ফিল্ড থিওরিতে চলে যাবে। তাহলে আমার এখন জাস্ট দেখতে হবে যে কোনটা কোন কপার, ওকে। এটার জন্য আমি কি করব, আমাকে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানটা বের করতে হবে। আমি যদি জারণ মান বের করতে পারি তাহলে আমার অ্যান্সার শেষ। দেখো কিভাবে বের করব, আমি যে যোগে জারণ মানটা যাই না সেটাকে x ধরে নিব। কপার একটা আছে তাহলে একটাই থাকুক। এরপরে অ্যামোনিয়া জারণ সংখ্যা 0, তাহলে টোটাল 0। ক্লোরিনের জারণ সংখ্যা হলো ভাই -1, একটা আছে, তাহলে টোটাল যোগে জারণ সংখ্যা হয় 0। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হবে বলো তো, x এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, +1 হয়ে যাচ্ছে না? তার মানে এখানে যে কপার আছে সেটা কিন্তু +1 হয়ে আছে, মানে +1, তার মানে এইটা হয়ে আছে। আর এটা হয়ে থাকলে কি সে বর্ণ দিবে, দিবে না। তার মানে এ কি বর্ণ দিবে, এ বর্ণ দেবে না, দেবে না। তাহলে এখন আসো কপার, এটাতে আসো, এখানে কপার আছে একটা, x ধরে নিলাম। অ্যামোনিয়া আছে 4টা, যতই থাকুক অ্যামোনিয়ামের জারণ সংখ্যা 0, ক্লোরিনের জারণ সংখ্যা -2, টোটাল যোগে জারণ সংখ্যা 0। তাহলে x এর জারণ সংখ্যা হয়ে গেছে +2। তাহলে এটা কি হয়ে গেছে, কপার 2 প্লাস। আর কপার 2 প্লাস হলে লাস্ট কক্ষপথে 3D9 আছে, 3D9 থাকলে সে বর্ণ দিবে। এখন বর্ণ দেওয়ার জন্য তুমি কি করবা, এই জিনিসটাকে এক্সপ্লেন করবা, বুঝতে পারছো? তাহলে তুমি প্রথমে আইডেন্টিফিকেশন করলা, এরপরে জারণ সংখ্যা বের করে দেখলে একটা কপার প্লাস, একটা কপার 2 প্লাস। কপার প্লাসটা বর্ণ দেয় না, কপার 2 প্লাস বর্ণ দেয়। কেন বর্ণ দেয় তুমি এই জিনিসটা সুন্দর মতো লেখো, একদম 4 এ 4, ঘতে আসলে 4 এ 4, গতে আসলে তো 3 এ 3, কথাই নাই। দেখছো, আশা করি তোমরা বুঝতে পারছো জিনিসটা, ওকে। এখন আসো পরবর্তী কোশ্চেনে, আমি সবগুলো করাই দিব না, আমি বেসিক দিয়ে দিচ্ছি, তোমরা এখন নিজে নিজে সব করতে পারবা ইনশাআল্লাহ। দেখো পরবর্তী কোশ্চেন কি বলছে, যে উদ্দীপকের সংশ্লিষ্ট মৌলটি রঙিন যৌগ প্রদর্শন করবে কিনা। এই যে দেখো, আবার দেখো রঙিন যৌগ, কালারটা চেঞ্জ করে, আবার দেখো রঙিন যৌগ বলছে। এখন দেখো তো, আমি ফাইন্ড আউট করতে পারলেই রঙিন যৌগ হবে কিনা, তুমি ক্রিস্টাল ফিল্ড মতপথে চলে যাবা, তাহলে হয়ে গেছে। তাহলে আমি দেখি ফাইন্ড আউট করি উদ্দীপকের সংশ্লিষ্ট মৌলটাকে। এই যে ইলেকট্রন বিন্যাসটা দেখো, মানে D5 4s1, এটা কে দেখায় বলো তো, আয়রনের ক্ষেত্রে না, এটা তো আয়রন। আচ্ছা আয়রনও দেখায়, আবার হচ্ছে ম্যাঙ্গানিজও দেখায়। তো এটা এটা দুইটাই হইতে আয়রনই হয় মেইনলি, তাহলে আয়রন 2 প্লাস কে ইন্ডিকেট করে। আচ্ছা যদি আয়রন 2 প্লাস হয় তাহলে এটা হতে পারে, বা ম্যাঙ্গানিজ হতে পারে। তো ইলেকট্রন বিন্যাস করবা, তাহলে দেখো আলটিমেটলি এটা তো ডি ব্লক মৌল, আর শর্ত কি 5, তাহলে 5 যেহেতু হবে তার মানে কি এটা তো হইলে অবশ্যই রঙিন যৌগ গঠন করবে। তখন তুমি জাস্ট ক্রিস্টাল ফিল্ড থিওরিতে চলে যাবা, ক্রিস্টাল ফিল্ড থিওরি। আচ্ছা ক্রিস্টাল ফিল্ড থিওরি, আচ্ছা ফিল্ড থিওরি, ওকে।
চলে যাও, ব্যাখ্যা দাও, তাহলে হবে। এটা মেবি আয়রন নাহলে ম্যাঙ্গানিজ, যে কোনো একটা হবে। ওকে, একটু দেখে নিও, সমস্যা নেই, ইলেকট্রন বিন্যাস করলে পাওয়া যাবে। আচ্ছা ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেনটা কি হবে? নেক্সট কোয়েশ্চেনটা দেখো, সেম কোয়েশ্চেন, রঙিন যৌগ গঠন করে কিনা। তাহলে তুমি এ আর বি কে ফাইন্ড আউট করতে পারলে তো তুমি ক্রিস্টাল ফিল মতবাদ দিয়ে বলে দিবা যে রঙিন যৌগ গঠন করে কিনা। রঙিন যৌগ গঠন করার শর্ত কি? D1 থেকে D9 এর ভিতরে থাকতে হবে। আমি কিন্তু বারবার এটাই বলতেছি। তাহলে এ আর বি কে ফাইন্ড আউট করো ভাইয়া। এই যে এই ইলেকট্রন বিন্যাসটা কার হয়? আচ্ছা, এটা আয়রনের ক্ষেত্রে হয়, আর এটা হয় ভাইয়া জিঙ্কের ক্ষেত্রে। তাহলে দেখো তো আয়রন আর জিঙ্কের ভিতরে কে ইলেকট্রন বিন্যাস করে? আয়রনটা জটিল যৌগ প্রদর্শন করে, জিঙ্ক করে না। হয়ে গেছে না? এই তো হয়ে গেছে। তাহলে এখন তোমরা বাকিগুলা কিন্তু নিজেরাই পারবা, যে পি আর আর বর্ণহীন ব্যাখ্যা করো। তাহলে তুমি কি করবা? পি আর আর কে ফাইন্ড আউট করো, একটা মেবি স্ক্যানেডিয়াম আর একটা হলো জিঙ্ক। তাহলে তুমি কিন্তু এখন নিজেরাই পারবা। কেন পারবা? আমি এখন আমার বিশ্বাস তোমরা পারবা। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু ইতিমধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট হট টপিক শেষ করে ফেললাম, সেটা হচ্ছে ডি ব্লক। ডি ব্লক নিয়ে আমার মনে হয় তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। বোর্ড পরীক্ষায় এর থেকে বেশি জটিল করার কোনো অপশনই নাই ইনশাল্লাহ। ওকে, এখন চলে আসো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো ভাইয়া সংকরায়ন। কি বলতেছি বলো তো? সংকরায়ন। এই সংকরায়ন জিনিসটা অনেক ভালো করে বুঝতে হবে, একাডেমিকেও লাগে, অ্যাডমিশনে লাগে, আজীবন লাগবে। তুমি যদি কেমিস্ট্রিতে থাকতে চাও তোমার আজীবন লাগবে। তো চলো সংকরায়ন জিনিসটাকে খুব সুন্দরভাবে বুঝে আসি। তো ফার্স্ট অফ অল সংকরায়নটা বুঝতে হলে তোমার সংকরায়নের সূত্রটা জানতে হবে। তো সংকরায়নকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে এক্স ইকুয়াল হবে ভাইয়া কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। কি লিখলাম বলো তো? কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা। পরমাণু, আমি একটু দ্রুত বলতেছি কারণ তোমাদের তো এখন লাস্ট সময়টা খুবই কম, যাতে তুমি খুব দ্রুত সময়ের ভিতরে ক্লাসটা শেষ করে উঠতে পারো, এই জন্য। ওকে, কেন্দ্রীয় পরমাণুর জারণ প্লাস একযোজী পরমাণু, একযোজী পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা। এরপরে হচ্ছে ভাইয়া ক্যাটায়ন হলে সেটা মাইনাস হবে, অ্যানায়ন হলে সেটা প্লাস হবে, ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। এখন যে জিনিসটা আমার জন্য দরকারি সেটা হচ্ছে ভাইয়া, অনেকে কিন্তু এই ডেফিনেশনটা বুঝে না যে ভাইয়া কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা। তাহলে প্রথম কথা হচ্ছে ভাইয়া কেন্দ্রীয় পরমাণু কোনটা, এটা অনেকেই দেখি বুঝে না। কেন্দ্রীয় পরমাণু, তো চলো আজকে আমরা কেন্দ্রীয় পরমাণুকে আগে শিখে আসি। তাহলে কেন্দ্রীয় পরমাণু জানলে তো তার জারণ সংখ্যা বের করতে পারবা। তো কেন্দ্রীয় পরমাণু কোনটা? ধরো তোমার কাছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড আছে, পানি আছে, তারপরে ধরো আরো বললাম সালফিউরিক অ্যাসিড আছে। তাহলে দেখো তো আমি তিনটা যৌগ দেখছি, এই তিনটা যৌগ থেকে আমি কেন্দ্রীয় পরমাণুকে ফাইন্ড আউট করব। তাহলে তুমি যদি কেন্দ্রীয় পরমাণুকে ফাইন্ড আউট করতে পারো, তাহলে তুমি এই এই জিনিসটা পারবা। তো চলো, কেন্দ্রীয় পরমাণু হওয়ার কিছু বৈশিষ্ট্য থাকে। প্রথম বৈশিষ্ট্য হলো আকারে সবার থেকে বড় হবে। কি হবে বলো তো? আকারে বড় হবে। 2 নম্বর বৈশিষ্ট্য, জারণ সংখ্যা বেশি হবে, জারণ সংখ্যা সবচেয়ে বেশি হবে, জারণ সংখ্যা বেশি হবে। 3 নম্বর বৈশিষ্ট্য, ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি অবলিক তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতা বেশি হবে। আমরা শুরুর থেকে শুরু করব, বেশি হবে। আমরা শুরুর থেকে যাব, গ্র্যাজুয়ালি নিচের দিকে নামবো। তুমি যদি এই জিনিসটাকে ফলো করতে পারো, তাহলে ভাই কেন্দ্রীয় পরমাণু পারবা। দেখো তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অবভিয়াসলি ভাই অ্যালুমিনিয়ামের আকারটা ক্লোরিনের থেকে বড় হবে, এটা আশা করি তুমি জানো এতক্ষণে। তাহলে অ্যালুমিনিয়াম প্রথম শর্তই ফিল আপ করছে, কেন্দ্রীয় জারণ সংখ্যা, তাহলে এটা হবে অবভিয়াসলি তার কেন্দ্রীয় পরমাণু। আবার হচ্ছে তার জারণ সংখ্যা বেশি, এটা 3+, এটা হচ্ছে -1, তাহলে অবশ্যই জারণ সংখ্যা বেশি। পানির ক্ষেত্রে দেখো অক্সিজেনের আকারটা বড়, তার মানে কি অক্সিজেনটা হলো কেন্দ্রীয় পরমাণু। সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ সংখ্যা সবচেয়ে আকার বড়, তাহলে সালফার বা জারণ সংখ্যা অনেক বেশি, তাহলে সালফারটা কেন্দ্রীয় পরমাণু। তাহলে তুমি এখন কেন্দ্রীয় পরমাণু সম্পর্কে একটা আইডিয়া পাইলা, এটা থেকে তুমি আইডিয়াটা পেতে পারো। যে কোনো যৌগিক তুমি এই তিনটা শর্ত ফেলাও, দেখবা যে কেন্দ্রীয় পরমাণুর বের হয়ে গেছে। এরপরে তুমি জারণ সংখ্যা আশা করি বের করতে পারো, এটা আমি আর এখন শিখাচ্ছি না। এরপর পরবর্তী যে জিনিসটা তোমার লাগবে সেটা হচ্ছে ভাইয়া একযোজী পরমাণু। এই জিনিসটা কি ভাইয়া? একযোজী পরমাণু কি? একযোজী পরমাণু হলো যার জারণ সংখ্যা 1, যার জারণ সংখ্যা 1, সেটাই হচ্ছে ভাইয়া একযোজী পরমাণু। এক্সাম্পল কি ভাইয়া? এক্সাম্পলটা আমি এখানে দিলাম। এক্সাম্পলটা হচ্ছে ভাইয়া যেমন হাইড্রোজেন একযোজী পরমাণু, ক্লোরিন একযোজী পরমাণু, যে কোনো হ্যালোজেন হলো একযোজী পরমাণু, অর্থাৎ যার জারণ সংখ্যা 1 সেটাই হলো একযোজী পরমাণু। তাহলে এটা কিন্তু অক্সিজেন হবে না বা সালফার হবে না, কারণ এদের জারণ সংখ্যা কিন্তু 1 না। ওকে, এরপর ক্যাটায়ন হলে মাইনাস করবা, অ্যানায়ন হলে প্লাস করবা। তাহলে আমরা কিন্তু প্রথমত সূত্রটা শিখলাম, এই সূত্রটা তোমাদের লাগবে, এই সূত্রটা লাগবে যে কোনো পরমাণু জারণ সংখ্যা বের করার জন্য আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। এরপরে আমাদের যে জিনিসটা লাগবে, ঠিক আছে ভাইয়া আমি এখন হচ্ছে জারণ সংখ্যা থেকে মানে এই সূত্রটাকে অ্যাপ্লাই করে একটা পরমাণুর জারণ সংখ্যা বের করতে পারি, বা একটা মৌলের একটা যৌগের জারণ সংখ্যা বের করতে পারি। তো জারণ সংখ্যার ভ্যালু 2 হইতে পারে, জারণ সংখ্যার ভ্যালু 3 হইতে পারে, জারণ সংখ্যার ভ্যালু 4ও হইতে পারে, 5ও হইতে পারে, ইভেন 6ও হইতে পারে, বা তার থেকে বেশিও হইতে পারে। কোনটা হলে কি ইন্ডিকেট করতেছে, এখন তোমাকে এটা জানতে হবে। এইগুলা শিখতে পারলে তুমি হরাহর মানে
খালি তুমি এই কনসেপ্টটাকে আরেকবার করে রিক্যাপ করো, দেখবা যে সিকিউ তুমি নিজে নিজে সলভ করতেছো, কিচ্ছু আর না। ওকে, তো দেখো এই জারণ সংখ্যা এখন 2 বের হইলো, জারণ সংখ্যা 2 বের হলে এটা কোন সংকরণকে ইন্ডিকেট করে মাথায় রাখবা, এটা হলো ভাই sp সংকরণকে ইন্ডিকেট করে। জারণ সংখ্যা 3 এটা ভাই sp2 সংকরণকে ইন্ডিকেট করে। জারণ সংখ্যা 4 হলে sp3 সংকরণ, জারণ সংখ্যা 5 হলে sp3d সংকরণ, আর এটা হলো ভাইয়া sp3d2 সংকরণ। এরপরে sp3d3 সংকরণ হবে, এভাবে চলতে থাকবে। ওকে, তাহলে আমরা কিন্তু সংকরণটা পেয়ে গেলাম। এরপরে আমরা সংকরণ পেলাম, নেক্সট আমাদের জানতে হবে তার আকারটা কেমন হবে, তার আকারটা কেমন হবে এটা আমাদেরকে জানতে হবে। ওকে, তো sp হলে তার আকারটা কিন্তু সরল রৈখিক হয়। কেমন হয়? সরল রৈখিক হয়। এখন ভাই সরল রৈখিক যদি হয় তাহলে বন্ধন কোণটা কত হবে বলো তো? বন্ধন কোণটা হবে ভাই 180 ডিগ্রি। যেমন এক্সাম্পল কি ভাইয়া, যে হাইড্রোজেনের ভিতরে এক্সাম্পল কি বলো তো, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন, এই যে এদের ভিতরে যে সরল রৈখিক বন্ধনটা আছে, জারণ সংখ্যা বের করো, এটা বের হবে। বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বন্ধনটা, এটাও কিন্তু 180 ডিগ্রি হবে। ঠিক আছে, sp2 এটা কেমন হবে? সমতলীয় ত্রিভুজ আকৃতির। কি হবে? সমতলীয় ত্রিভুজ, ত্রিভুজাকার বা ট্রাইগোনাল বা প্ল্যানার ট্রাইগোনাল বলা হয়ে থাকে। একটা ত্রিভুজের মধ্যবর্তী কোণ কত রে? 120 ডিগ্রি, তাহলে এটা 120 ডিগ্রি হবে। এবং এটার এক্সাম্পল কি হতে পারে? লাইক হচ্ছে sp2 SO2 হতে পারে, কিংবা SO3 হতে পারে, সেম সেম। ওকে, এটা হতে পারে। এরপর আসো যে 4, তাহলে এটা sp3 হলে কি হবে? চতুস্থলকীয় হবে। তোমরা সবাই জানো এটা চতুস্থলকীয়। এবং এখান থেকে সবচেয়ে বেশি সিকিউ আছে, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে সবচেয়ে বেশি সিকিউতে কোশ্চেন আছে, সিকিউ এর জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো গেল চতুস্থলকীয়, তাহলে মধ্যবর্তী কোণ কত হবে? 109 ডিগ্রি। এটা অনেক ভেরিয়েশন হয়। এক্সাম্পল কি? NH3 NH4 প্লাস, তারপরে হচ্ছে হলো পানি, তারপরে অনেক কিছু আছে। ওকে, CCl4, অনেক কিছু আছে। CCl4 পানিতে এক্স্যাক্টলি 109 হয় না, আমরা বলবো কেন হয় না। ওকে, তো এটা ব্যতিক্রম, পানি এক্স্যাক্টলি 109 হয় না, এটা ব্যতিক্রম। sp3d যদি হয় তাহলে সেটা হবে হচ্ছে পঞ্চভুজাকার ত্রিপিরামিড, পঞ্চভুজাকার পিরামিড, পঞ্চভুজীয় পিরামিড। আচ্ছা সরি, ত্রিভুজাকার দ্বিপিরামিড, ত্রিভুজাকার দ্বিপিরামিড, ত্রিভুজাকার দ্বিপিরামিড, দ্বিপিরামিড। ওকে, এইগুলো কিন্তু লাগবে তোমাদের, হ্যাঁ, সিকিউ এমসিকিউ সবগুলোতে লাগবে। এটার বন্ধন কোণ কত হবে? একটা পিরামিড, একটা ত্রিভুজের বন্ধন কোণ 120 ডিগ্রি হয়, আর পিরামিডের বন্ধন কোণ কত হয়? 190 ডিগ্রি। মনে রাখবা, বাকির সাথে 90 ডিগ্রি থাকে, পিরামিডগুলো ওই ত্রিভুজের সাথে 90 ডিগ্রিতে থাকে। এর এক্সাম্পলগুলো একটু দেখবা। তারপরে sp3d2 তে আসো, এটাতেও তুমি হচ্ছে এটা হবে হচ্ছে কি অষ্টতলকীয়। এটা কেমন হবে দেখতে? অষ্টতলকীয়। এবং এটার বন্ধন কোণ হবে ভাইয়া 100 না সরি অলওয়েজ 90 ডিগ্রি হবে, অলওয়েজ 90 ডিগ্রি হবে। দেখবা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে জটিল যৌগগুলো এই বর্ণ প্রদর্শন করে। কেমন? জটিল যৌগগুলা অষ্টতলকীয় দেখায়। sp3d2 এটা কেমন জানো? sp3d2 আমি তোমাদেরকে একটু একটা আইডিয়া দিয়ে দিই, তোমাদের কাজে লাগবে। sp3d2 মানে একটা s অরবিটাল আছে, তিনটা p অরবিটাল আছে, px py pz, আর দুইটা z অরবিটাল আছে, d অরবিটাল dxy dyz। তার মানে কি দেখতে কেমন হবে? দেখতে কিছুটা এমন হবে। s অরবিটাল, p অরবিটাল তিনটা আছে, d অরবিটাল পাঁচটা আছে, বাট d অরবিটালে দুইটাতে ইলেকট্রন আছে। ওকে, তাহলে এই যে এখানে ধরো একটা 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 একটা, এই যে এটা, তো এইভাবে আছে জিনিসটা, বুঝতে পারছো? প্রত্যেকটা এখন তুমি কিন্তু এক্সপ্লেন করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে এই জিনিসটা তো তুমি যদি বুঝো ভাইয়া, সব সিকিউ এমসিকিউ তোমাদের হয়ে গেছে। সংকলনটা আগের পৃষ্ঠা থেকে বের করবা, এরপরে এখানে এসে সেই কনসেপ্টটাকে কাজে লাগাবা। ওকে, আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো। আমরা কিন্তু সংকলন নিয়ে আরো কিছু পড়বো, যাতে তুমি সংকলন সিকিউ হাতে দেওয়ার সাথে সাথে তোমার সব হয়ে যায় ইনশাআল্লাহ, সব পারবা ইনশাআল্লাহ। তো দেখো এখানে এই যে তোমাকে আমি শিখাইলাম যে sp3 সংকরণে বন্ধন কোণ কত রে? 109 ডিগ্রি। কিন্তু লিখে রাখছি পানির ক্ষেত্রে এক্সেপশনাল। পানি কি? এক্সেপশনাল, exp এক্সেপশনাল। কেন এক্সেপশনাল? এই জিনিসটাকে ব্যাখ্যা করেছে বিজ্ঞানী ভাস্পার। কে ব্যাখ্যা করেছে বলো তো? বিজ্ঞানী ভাস্পার, VASPER। তুমি যদি ভাস্পার লটা বুঝো তাহলে কিন্তু এই এক্সেপশন গুলা খুব ইজিলি পারবা। বুঝতে পারছো? তাহলে আমরা ভাস্পার লটাকে খুব ভালো করে বুঝবো। ভাস্পার লতে বলা হচ্ছে যে সংকরায়নের যে কোণটা হয় সেখানে যদি মুক্তজোড় ইলেকট্রন চলে আসে, কি চলে আসে বলতো? মুক্তজোড় ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন, তখন নর্মাল যে কোণ থাকে, নর্মাল যে কোণটা হয়, নর্মাল যে অ্যাঙ্গেলটা থাকে, এটা ডিক্রিজ হয়ে যায়, এটা কমে যায়। এটা কি হয়ে যায়? কমে যায়। এক্সাম্পল কি ভাইয়া? এক্সাম্পলটা বলি। যেমন আমি যদি বলি, তোমরা দেখবা NH3, এটা তুমি সংকরায়ন যদি বের করো, এর সংকরায়নটা হবে ভাইয়া 4। তাহলে এটা 4 যদি হয় তাহলে কি হবে? sp3 হবে। sp3 হলে নরমালি বন্ধন কত হওয়া উচিত ছিল? 109.5 ডিগ্রি, তাই না? কিন্তু তুমি যদি এটাকে ভালো করে খেয়াল করো দেখবা
যে এন এইচ, এই যে এরকম, হ্যাঁ, এর একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। এই মুক্তজোড় ইলেকট্রনটা কি করবে, এদেরকে বিকর্ষিত করবে, ফলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু হ্রাস পাবে, মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কিন্তু কমে যাবে। 109 হবে না, কি হবে জানো, আড়াই বিয়োগ করো, কত বিয়োগ করবা, আড়াই বিয়োগ করবা। তাহলে এখান থেকে আড়াই বিয়োগ করলে কত হয় বলো তো, 107 হয় না, 107 ডিগ্রি হবে। এই জিনিসটা মাথায় রাখবো, সিকিউ এর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন আসো পরবর্তীতে আসো, দেখো আমি আরেকটা এক্সাম্পল দেই, যে দুইটা এক্সাম্পল পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে সেই দুটাই দেখছি। পানির ক্ষেত্রে আসো, পানির ক্ষেত্রে যদি তুমি দেখো সংকরণটা হবে হলো 4, আমি আর করতেছি না বুঝছো, সবকিছু যদি করে দেই তাহলে অনেক সময় লাগবে। পানিরও সংকরণটা 4, তাহলে sp3 সংকরণ, sp3 হলে নরমালি হওয়ার উচিত ছিল 109.5 ডিগ্রি, বাট তুমি যদি পানির বন্ধনটা স্ট্রাকচারটা দেখো, দেখবা অক্সিজেনের সাথে যখন দুইটা হাইড্রোজেন বাইন্ড করতেছে তখন তার দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে। এখানে কয়টা ছিল রে, একটা মুক্তজোড় ইলেকট্রন, এখানে কয়টা, দুইটি মুক্তজোড় ইলেকট্রন, মানে 4টি মুক্তজোড়, 4টি মানে দুই দুই জোড়া। তো এও বিকর্ষণ করবে, এও বিকর্ষণ করবে, তাহলে এদের মধ্যবর্তী কোণটা অনেক কমে যাবে না। তাই এদের মধ্যবর্তী কোণটা এই 107 থেকে আরো আড়াই বিয়োগ দাও, 107 থেকে যদি আরো আড়াই বিয়োগ দাও কত হয়, 104.5 হয়, 104.5 হবে, এটা হবে তার বন্ধন কোণ। বুঝতে পারছো? তাহলে অ্যাভেলেবল কোশ্চেন আসে পরীক্ষাতে, অ্যামোনিয়ার পানির ক্ষেত্রে বন্ধন কোণটা কেন ছোট হয়, এর অ্যান্সারটা তুমি এক বাক্যে যদি ভাইয়া লিখতে চাও, লিখবা ভাইয়া কি, এই যে মুক্তজোড় আর বন্ধন জোড়ের বিকর্ষণ, মুক্তজোড় মুক্তজোড় বন্ধন জোড় বিকর্ষণ, বন্ধন জোড় এদের ভিতরে বিকর্ষণ, কারণ মুক্ত জোড়ের শক্তিটা বেশি থাকে, এবং এটা বিজ্ঞানী ভাস্পার সর্বপ্রথম বলছিলেন। বুঝতে পারছো? এবং এটার সাথে আরেকটা জিনিস খেয়াল করো, এই যে অ্যামোনিয়া, এটার সাথে আরেকটা জিনিস তোমার লাগবে, সেটা হচ্ছে অ্যামোনিয়া 4+, অ্যামোনিয়া কি 4+, এটা এর সাথে আমরা পরে দেব, একসাথে পড়ে ফেলবো। খেয়াল করো তো, যখন অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়া 4+ হলো, এটার মানে কি, এটার মানে হচ্ছে, আচ্ছা আমি অন্য পৃষ্ঠায় আঁকাই, না একটু জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। খেয়াল করো, আমার নরমালি কি ছিল, অ্যামোনিয়া ছিল, এটার বন্ধন কোণ হচ্ছে 107.5 ডিগ্রি, 107 ডিগ্রি, তাই না? এখন অ্যামোনিয়ার সাথে যখন একটা হাইড্রোজেন যোগ করে দিচ্ছে তখন হয়ে যাচ্ছে ভাই অ্যামোনিয়া 4+, কি হয়ে যাচ্ছে বলো তো, অ্যামোনিয়া 4+। এইগুলো কিন্তু অ্যাভেলেবল বোর্ড কোশ্চেন। খেয়াল করো, অ্যামোনিয়া 4+ হলে কি হচ্ছে, আসলে অ্যামোনিয়া 4+ হলে তুমি যখন সংকরণটা করবা দেখবা এর সংকরণটা হয়ে গেছে sp3 আছে, sp3 থাকবে, কারণ একটা হাইড্রোজেন আসছে, একটা ক্যাটায়ন অ্যাড হয়েছে, তাহলে কিন্তু সংকরণটা চেঞ্জ হয় না। এরও সংকরণ sp3, এরও সংকরণ sp3, বাট বেসিক পার্থক্যটা হচ্ছে ভাইয়া, এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন ছিল, বাট এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, মুক্তজোড় ইলেকট্রন নাই। যেহেতু এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, তাহলে ভাস্পার সূত্র অনুসারে মুক্তজোড় আর বন্ধন জোড় যে বিকর্ষণ থাকবে, বন্ধন জোড় বিকর্ষণ, এটা কি থাকা উচিত এখানে, বিকর্ষণ নাই। তাহলে যদি নাই থাকে তাহলে sp3 এর নরমাল কোণ কত হয়, 109, তাহলে 109.5 ডিগ্রি এখানে হবে। তাহলে পরীক্ষাতে অ্যাভেলেবল পাবা, কোশ্চেন করা হবে অ্যামোনিয়াতে বন্ধন কোণ 107 ডিগ্রি হলেও অ্যামোনিয়া 4+ এর বন্ধন কোণ কেন 109.5 ডিগ্রি, এক্সপ্লেনেশন হলো ভাই এটা। তুমি যদি বুঝো তাহলে কিন্তু আমরা বেশ কয়েকটা বোর্ড কোশ্চেন কিন্তু সলভ করে ফেললাম, বুঝছো? তাহলে কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলছি। চলো আমরা এই সংকরণ নিয়ে আরো কয়েকটা জিনিস রিক্যাপ করি, যেটা তোমাদের এমসিকিউতেও হেল্প করবে। আমি সবকিছু ইনশাআল্লাহ করে দিব এক পেজে। ওকে ওকে ওকে। তো দেখো, আমি পাশাপাশি দুইটা জিনিস লিখি, সেটা হচ্ছে এটা একটা পর্যায়ভিত্তিক ধর্ম। আচ্ছা এটা লাগবে না, দেখো যে পর্যায়ভিত্তিক ধর্ম, সংকরায়নের ক্ষেত্রে পর্যায়ভিত্তিক ধর্মটা কতটুকু ইফেক্টিভ, পর্যায়ভিত্তিক ধর্ম। যেমন ধরো আমি পাশাপাশি লিখলাম পানি, আবার লিখলাম সালফার ডাইঅক্সাইড, বলো তো এরা কি গ্রুপ 16 না, সালফারও গ্রুপ 16, এটাও, তাহলে এটা কি সেম গ্রুপ না, এদের গ্রুপ কিন্তু সেম, গ্রুপ কত 16, কিন্তু এদের পর্যায় কি সেম না, এ হলো ভাইয়া সেকেন্ড পর্যায় আর এ হচ্ছে ভাইয়া থার্ড পর্যায়, আচ্ছা তাই না, এরা হলো থার্ড পর্যায়, তাই না? তাহলে একই গ্রুপ ডিফারেন্ট পর্যায়, তার মানে কি পর্যায়ভিত্তিক ধর্ম। ওকে, খেয়াল করে দেখবো দুটো সংকরণ সেম, কারণ পর্যায় সেম মানে তাদের মানে গ্রুপ সেম মানে তাদের সংকরণ সেম, কত হবে sp3 সংকরণ হবে, করে দেখো না sp3 সংকরণ হবে। আচ্ছা ভুল করছি না, আচ্ছা একটু ভুল লিখছি, যে আমি এখানে সালফার না দিয়ে আমি একটু অন্য যৌগ দিই, সেটা হচ্ছে নালে হবে না, সেটা হচ্ছে s, আচ্ছা H2S দিই, এই যে হাইড্রোজেন সালফাইড, দেখো যে সালফার গ্রুপ 16, অক্সিজেন গ্রুপ 16, দুইটার সংকরণ করে sp3 হবে। এখন কথা হচ্ছে দুইটারই তো সংকরণ বা sp3, এখন তুমি পানির বন্ধন কোণ বলে জানো,
জানো না, যে 104.5 ডিগ্রি। এখন খেয়াল করলে দেখবা হাইড্রোজেন সালফারের ক্ষেত্রে বন্ধন কোণ হয়ে গেছে ভাইয়া 92 ডিগ্রি। বন্ধন কোণ কত হয়ে গেছে? 92 ডিগ্রি। তাহলে এর এক্সপ্লেনেশনে কি বলবা, যে একই গ্রুপের যখন উপর থেকে নিচে নামে তখন বন্ধন কোণটা কিন্তু কমে যায়। তাহলে এটা হচ্ছে একটা পর্যায়ভিত্তিক ধর্ম। তাহলে বন্ধন কোণটা, বন্ধন কোণ একটা পর্যায়ভিত্তিক ধর্ম, যা গ্রুপের নিচে নামলে কমে যায়। কি হয়? কমে যায়। তাহলে কত কমবে? 104 থেকে 92 হবে। বুঝতে পারছো? আরেকটা एग्जांपल দিলে ভাই আরো ক্লিয়ার হবো। যেমন ধরো NH3 লিখলাম আর PH3 লিখলাম। এখন বলো তো নাইট্রোজেন আর ফসফরাস দুইটাই কি গ্রুপ নাম্বার 15 না? 15 নাম্বার গ্রুপ, তাহলে এদের গ্রুপ সেম, তাহলে এরা কি সেকেন্ড পর্যায়ে, থার্ড পর্যায়ে, তাহলে এটা একটা পর্যায়ভিত্তিক ধর্ম। তুমি যদি এদের সংকরণ করো দেখবা দুইটারই সংকরণ হচ্ছে ভাই sp3। করো না তোমরা, করে দেখো sp3 হবে। NH3 এর বন্ধন কোণ কত? একটু আগে শিখে আসলাম ভাইয়া 107 ডিগ্রি। কিন্তু তুমি যখন PH3 এর বন্ধন কোণ বের করবা, PH3 এর বন্ধন কোণ হবে ভাই 94 ডিগ্রি। দেখছো একই গ্রুপের উপর থেকে নিচে নামছো, বন্ধন কোণটা কিন্তু হ্রাস পাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করো তো, এই যে দেখো, এই জিনিসটা বুঝলে তোমার সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, এটা হলো গ্রুপ 16 আর এটা হলো গ্রুপ 15। খেয়াল করছো? এখন দেখো তো, এও সেকেন্ড পর্যায়, এও সেকেন্ড পর্যায়, এও থার্ড পর্যায়, এও থার্ড পর্যায়। তাহলে কি হচ্ছে, যে তুমি যত এক পর্যায়ের বাম থেকে ডানে যাচ্ছ তত কিন্তু বন্ধন কোণটা ছোট হচ্ছে। এখানে 107, এখানে 104, এখানে 94, এখানে 92। তাহলে এটা বন্ধন কোণ নিয়ে একটা জিনিস বলতে পারো, যে গ্রুপের নিচে নামলে কমে, আবার বাম থেকে ডানে গেলে তাও কমে যায়। তাহলে তুমি যদি এইটুকু বুঝো রে ভাই, তোমার বন্ধন কোণ রিলেটেড সংকরায়নের আর কোনো এমসিকিউ আর কোনো সিকিউ তোমার মিস যাবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে যদি পারো, তোমার জন্য আমি লাস্ট আরেকটা সংকরায়নের টপিক বা লাস্ট আরেকটা সংকরায়ন নিয়ে কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিই। সংকরায়ন তো তুমি এখন নিজে সলভ করতে পারবা। লাস্ট যে জিনিসটা তোমাকে জানতে হবে সেটা হলো জৈব যৌগের সংকরায়ন। জৈব যৌগের, এটা নিয়ে আমি এত ডিটেলে বলবো না। জৈব যৌগের সংকরায়ন। এই জৈব যৌগের সংকরায়নগুলোকে তোমরা কখনো সূত্র দিয়ে বের করবা না। জৈব যৌগের সংকরায়নটা তোমরা হচ্ছে একটা কনসেপ্ট দিয়ে মনে রাখবা। সেটা হচ্ছে, যদি দেখো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তাহলে মনে রাখবা সংকরণটা হলো sp3। যদি দেখো কার্বন কার্বন ডাবল বন্ড, তাহলে সংকরণ হলো sp2। আর যদি দেখো কার্বন কার্বন ট্রিপল বন্ড, তাহলে সংকরণটা হচ্ছে ভাই sp। তাহলে এখন তুমি জানো sp3 হলে বন্ধন কোণ কত হয়? 109.5 ডিগ্রি। sp2 হলে বন্ধন কোণ হয় ভাই 120 ডিগ্রি। আর sp হলে বন্ধন কোণ হয় ভাই 180 ডিগ্রি। তাহলে তুমি এখান থেকে বের করবা। এখন তোমাকে আমি একটা एग्जांपल দিই। ভাই एग्जांपल না দিলে তো বুঝি না। তাহলে एग्जांपले আসো, আমি লিখলাম CH2 ডাবল বন্ড CH2। তাহলে এইটা থেকে আমি হলো বের করতে চাচ্ছি। তাহলে এখন দেখো ডাবল বন্ড আছে। ফার্স্ট অফ অল তোমরা কি করবা, এই জিনিসটাকে সুন্দর মতো ভাঙবা। দেখো তো কার্বন ডাবল বন্ড কার্বন, এটাতে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, দিয়ে দাও দুটো হাইড্রোজেন। এই যে হাইড্রোজেন 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 হাইড্রোজেন, জাস্ট আমি আমার ইচ্ছা মতো দিলাম, দেখতে ভালো লাগতেছে। তাহলে যেহেতু ডাবল বন্ড আছে, চোখ কান বন্ধ করে কেন হচ্ছে এটাও ব্যাখ্যা আছে ভাই, এখন আর লাগবে না। ডাবল বন্ড আছে, তাহলে এখানে সংকরণ কত? sp2। ওকে, আচ্ছা sp2 সংকরণ। এখন এইটার যদি আমি স্ট্রাকচার তোমাকে আঁকাইতে বলি, আচ্ছা sp2 সংকরণ তাহলে পারবে। এখন খেয়াল করলে দেখবা স্ট্রাকচারটা কেমন হবে। আচ্ছা, এটা আমরা সিকিউ সলভ করার সময় করে ফেলবো। আপাতত এতটুকু মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের সব হয়ে গেছে আশা করি। এই যে তোমাদেরকে আমি সংকরণ নিয়ে বললাম, এই যে এখান থেকে শুরু করলাম সংকরণ। এখন তুমি একবার রিক্যাপ করে দিচ্ছি, যে এটা হলো সংকরণের সূত্র। কেন্দ্রীয় পরমাণু এখান থেকে মনে রাখবা। সংকরণের কত মান আছে 7 থেকে তার আকার, সংকরণ কোণ, বন্ধন কোণ, एग्जांपल মনে রাখবা। এরপরে ভাইয়া ভ্যাসপার লটা ভালো করে পড়বা, যাতে তুমি এক্সপ্লেনেশনটা ভালো করে দিতে পারো। পানি কেন, অ্যামোনিয়া কেন হলো বন্ধন কোণটা কমে যাচ্ছে। এরপরে তুমি বলবা যে অ্যামোনিয়াটা 107, কিন্তু অ্যামোনিয়াম আয়নে কেন আবার 109 হয়ে যাচ্ছে, এটা তুমি এক্সপ্লেন করতে পারবা। এরপরে ভাইয়া পর্যায়ভিত্তিক ধর্ম, যে সংকরণটা একটা পর্যায়ভিত্তিক ধর্ম, এটা তোমাকে প্রমাণ করে দিলাম, এটা তুমি এখন এক্সপ্লেন করতে পারবা। আর জটিল যৌগের সংকরণের ক্ষেত্রে তুমি এভাবে বের করবা। ভাইয়া এখন তুমি অ্যান্সার করা শুরু করো। সংকরণ নিয়ে তোমার কোনো টপিক আর বাদ যাবে না। খেয়াল করো তো, এই যে দেখো BO2 BO3, এটা কোশ্চেন কোথায় আসছে? ঢাকা বোর্ড 25-এ আসছে। কোণের মান কি একই হবে কিনা, কোণের মান কি একই হবে কিনা। এখন বি কি? বি হচ্ছে ভাইয়া বোরন, তাই না? আমি যদি ভুল না হয় বি হচ্ছে বোরন। হ্যাঁ, কোনো কিছু তাই নাই, মানে বি বোরনকে নির্দেশ করছে। এখন BO2 আর BO3, খেয়াল করো তো, BO2 আর BO3 এখানে কি আছে? একটা হচ্ছে বোরন,
হ্যাঁ হ্যাঁ, BO2 আর BO3 কি সংকরণ কোণ একই হবে? এখন তুমি এটার সংকরণ কোণ বের করো। BO2 এর ক্ষেত্রেও তুমি দেখবা sp2 হবে, BO3 এর ক্ষেত্রেও দেখবা sp2 হবে, কারণ এখানে একযোজিত পরমাণু নাই। তুমি সংকরণ কোণ বের করলে পারবা, আমি আর বের করলাম না। এখন দুইটাই তো sp2, আর sp2 হলে বন্ধন কোণ কত হয় বলো তো? বন্ধন কোণ হয় 180 ডিগ্রি, তাই না? বন্ধন সরি বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। বেশি ফাস্ট করতে গিয়ে কিছু ভুল হয়ে যাচ্ছে। বন্ধন কোণ 120 ডিগ্রি। এখন আমি কোন সূত্রে ফেলাবো? যেহেতু জিনিস দুটো সেম, তাহলে আমি ভ্যাসপাল্যতে চলে যাই। দেখো তো ভালো করে খেয়াল করে, বোরন অক্সাইড আর বোরন ট্রাইঅক্সাইড, এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, কিন্তু এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নেই। যেহেতু এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন চলে আসলো, তাহলে মুক্তজোড় ইলেকট্রনটা বন্ধনজোড় ইলেকট্রনটাকে বিকর্ষণ করে বন্ধন কোণ 120 থেকে একটু কমাই দিবে না? তাহলে কত হয়ে যাবে? 119 হয়ে যাবে। এটা একটু মুখস্থ রাখো। তাহলে এটার ক্ষেত্রে বন্ধন কোণটা কত হবে? এটার ক্ষেত্রে তো ভাই মুক্তজোড় ইলেকট্রন নাই, তাহলে 120ই থাকবে। কিন্তু এটার ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন আছে, বন্ধন কোণটা 119 ডিগ্রি হয়ে যাবে। দেখছো দেখছো? এখন তুমি আমি যা যা পড়াইছি সেইগুলা দিয়ে এক্সপ্লেন করার ট্রাই করো, সব হয়ে যাবে। এই যে এটা আমাদের হয়ে গেল। পরবর্তীতে আসো, কি বলছে যে A2H4, এই যে একটু আগে তোমাকে পড়াইলাম, এ কি? কার্বন, তাহলে C2, তাহলে এটাকে কি ইন্ডিকেট করে? C2H4। C2H4 কে আমি লিখতে পাই না? কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন। এই যে দেখো, এটা এটাকেই বলতেছে। আমি একটু ফাস্টলি পড়াচ্ছি যাতে তোমাদের তাড়াতাড়ি হয়, তোমরা যত তাড়াতাড়ি শেষ করবে তোমাদের জন্য বেটার। এটা একটা অসম্পৃক্ত যৌগ, আমরা একে আইডেন্টিফাই করলাম, এ ইকুয়াল হলো কার্বন, পেয়ে গেছি। পরবর্তী কোশ্চেন হলো এর আণবিক গঠনটাকে বর্ণনা করো। এই যে তার আণবিক গঠন, তাহলে তুমি এখন বলতে পারো না এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বনের সংকরণ sp2, এখানেও সংকরণটা sp2, বের করো, হয়ে গেছে। তুমি সূত্র দিয়ে বের করতে পারবা, দরকার নাই সূত্র দিয়ে বের করা, ডাবল বন্ড থাকলে sp2। ওকে, এখন তুমি যদি এটাকে একটু আঁকাও তাহলে আঁকাইতে পারো। দেখো কিভাবে আঁকাবো। এখানে খেয়াল করো তো, যতগুলা সিঙ্গেল বন্ড আছে সেগুলা কি সিগমা না? তাহলে সিঙ্গেল বন্ড সিগমা, sp2 সংকরণ, তাহলে কার্বনের ক্ষেত্রে আমি এরকম একটা পাবো। আচ্ছা, এটা না দিই, কি কি পাবো? এরকম একটা পাবো, এরকম একটা পাবো, আর এই যে বন্ধন গঠন করলো, এটা একটা কার্বন, তার sp2 সংকরণ, sp2 সংকরণ, sp2 সংকরণ। আবার এখানে দেখো আরেকটা কার্বন আমি এখানে আঁকাচ্ছি, এই যে তার একটা সংকরণ, আরেকটা হাত, আরেকটা, এটা একটা কার্বন, sp2 সংকরণ, sp2 সংকরণ। তাহলে হয়ে গেল, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। এরপরে দেখো একটা পাই বন্ধন আছে না? এই যে দেখো একটা পাই বন্ধন আছে, ডাবল বন্ধনে একটা পাই বন্ধন, ট্রিপল বন্ধনে দুটো পাই বন্ধন থাকে। এরা কিভাবে থাকবে? 90 ডিগ্রি করে থাকবে। এই যে 90 ডিগ্রি আছে, এবং তাদের ভিতরে এইভাবে বন্ধন দেখাই দিবে। এই যে বন্ধনটা দেখাই দিলাম, হয়ে গেল না? তাহলে আর এখানে কি আছে? হাইড্রোজেন আছে। এই যে দেখো হাইড্রোজেন দিয়ে দিছি, হাইড্রোজেন দিয়ে দিছি, এটা কি? হাইড্রোজেন। এই যে দেখো আমাদের স্ট্রাকচারটা হয়ে গেছে। আর এদের ভিতরে যে বন্ধনগুলো আছে, এটা কোন টাইপের বন্ধন বলো তো? এটা হলো সমযোজী বন্ধন। এটা কি? সমযোজী বন্ধন। তাহলে তুমি যদি এটাকে এইভাবে আঁকাও, এরপর এইভাবে আঁকাও, কোন বন্ধন? সমযোজী বন্ধন। বলো তো একটা কোশ্চেনে আর কিছু কি অবশিষ্ট থাকে রে? সব হয়ে যায় না? আমি কিন্তু তোমাদেরকে সব বলে দিছি। দেখো ঢাকা বোর্ডের পরবর্তী কোশ্চেনটা তোমাদের হয়ে গেছে। ইনশাল্লাহ আশা করি তোমাদের আর কোনো প্রবলেম নাই। ওকে, এটা হলো পাই বন্ধন, এটা সিগমা বন্ধন, তোমরা জানো আশা করি। পরবর্তী কোশ্চেনটা খেয়াল করো, কি বলছে? বি ও সি যৌগের হাইড্রয়েড দ্বয়ের মধ্যে বন্ধন কোণের কোনো পার্থক্য আছে কিনা। তো বি সি কে ফাইন্ড আউট করো। এন এর ভ্যালু 2 হলে 2 4 6, তার মানে এটা হলো ভাইয়া কার্বন। তুমি বার করতে পারবা, এটা 2 আর 5 মানে হচ্ছে 7, আর 2 এর 9 কি হলো, সরি 5 আর 2 7, মানে এটা নাইট্রোজেন। তাহলে বলছে বি এবং সি এর হাইড্রাইড, তার মানে কি বলতো? বি এর হাইড্রাইড মানে কার্বনের হাইড্রাইড, তাহলে কার্বনের হাইড্রাইড মানে মিথেন, আর নাইট্রোজেনের হাইড্রাইড মানে অ্যামোনিয়া। তাহলে এখন দেখো তো, এই দুটো সংকরণই কিন্তু sp3। এই দুটো সংকরণ কি? sp3। ভ্যাসপার রুলে আসো, এখানে মুক্তজোড় ইলেকট্রন আছে, এখানে মুক্তজোড় ইলেকট্রন নাই, তাই sp3 হওয়ার কারণে বন্ধন কোণ হয়ে গেছে ভাই 109.5 ডিগ্রি। এখানে যত মুক্তজোড় আছে, মুক্তজোড় বন্ধনজোড় ইলেকট্রনের বিকর্ষণের কারণে বন্ধন কোণ হয়ে গেছে 107 ডিগ্রি। দেখছো, যা পড়াইছি সেটাই কিন্তু এখানে আছে। এই পারবা না এখন নিজের মতো করে ব্যাখ্যা করতে, ভাস্কর ল দিয়ে ব্যাখ্যা করে দেবো, মুক্তজোড় বন্ধনজোড় বিকর্ষণ বল। ওকে, পরবর্তী কোশ্চেনে আসো, খেয়াল করো কি বলছে যে অরবিটালের সংকরণে XZ4, এই জিনিসটা তোমাকে পড়াইছি না? এক্স কি দেখো তো, NS2 NP1, তার মানে হচ্ছে এন এর ভ্যালু কত রে? আচ্ছা, মেবি 2 3 4 5। আচ্ছা, এটা এন এর ভ্যালু, এন যদি অবশ্যই দেওয়া আছে, আমার মেবি কোশ্চেনটা একটু বাদ হয়ে গেছে। মানে এটা ধরো আমি একটা কোশ্চেন পড়াইছিলাম না, যে NH3 পড়াইছিলাম আর NH4+ পড়াইছিলাম, ওই সেম আলোকে এটাকে এক্সপ্লেন করতে পারবা। এন এর ভ্যালুটা না জানলে তো পারবো না। তো মেবি এন এর ভ্যালু 2 যদি হয়,
n এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি হচ্ছে 2 2 4 একে 5, তখন এটা বোরন হয়ে যাবে। মিলে না আসলে, দেখবা কোশ্চেনটা একটু দেখো। যশোর বোর্ড এই যে এই জায়গায় একটু কাটে গেছে, কাটা অপশনে ওটা আছে। তো বাট এক্সপ্লেনেশনটা কিন্তু এভাবে আসবে, বুঝছো? আমি কিন্তু এটা পড়াই ফেলছি থিওরিতে। ওকে, নেক্সট কোশ্চেন, যে হাইড্রাইডের অরবিটালের গঠন সংকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করে। এম এর হাইড্রাইড, দেখো এখন তুমি সব পারবা। আচ্ছা, বাকি কোশ্চেনগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। ওকে, আমি তোমাকে সংকরায়নটা যেইভাবে বুঝাইছি, এরপরে তোমার সংকরায়ন নিয়ে কোনো কোশ্চেন ইনশাআল্লাহ বাদ হওয়ার কথা না বোর্ডের। দেখো পরবর্তী কোশ্চেনও এক্স এর সংকরণ ব্যাখ্যা করো, সেম কনসেপ্টে ব্যাখ্যা করবা। তারপরে কোশ্চেন ভাইয়া সংকরণের সাহায্যে ব্যাখ্যা করো, এটাও তোমরা পারবা ইনশাআল্লাহ। খালি ফাইন্ড আউট করো এ কি বি কি, তারপরে ভাই সংকরণ তুমি এমনিতে পারবা। তাহলে তোমাকে পর্যায়বৃত্তের একটা আইডিয়া থাকা লাগবে। আচ্ছা, এটা সংকরণ কি একই হবে কিনা, সেম জিনিস ভাইয়া সংকরায়ন। তারপরে কোশ্চেনে আসো। আচ্ছা, আমরা কিন্তু সংকরায়ন টপিকটাও শেষ করলাম। ওকে, সংকরায়নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক ছিল। ঠিক আছে, আশা করি তোমরা সংকরায়ন জিনিসটা বুঝছো। ওকে, এখন আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হলো ভাই পর্যায়বৃত্ত ধর্ম। ওকে, এখন পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে যদি তোমাদেরকে আমি বলা শুরু করি, এখানে আমি 1 ঘন্টা ব্যাখ্যা দিতে পারবো। বাট একটু তার জিনিসটা লাস্ট মোমেন্টে এসে তোমাদের লাগবে না, তাই না? তাহলে আমরা কি করব, পর্যায়বৃত্ত ধর্মতে বোর্ড পরীক্ষার জন্য যেইটুকু দরকার ওইটুকুকে তোমাদের সামনে তুলে ধরার ট্রাই করবো, যাতে তোমরা অতটুকু পড়ে ভালো মতো সিকিউটাকে অ্যান্সার করতে পারো। এটাই হলো টার্গেট। তো চলো আমরা পর্যায়বৃত্ত নিয়ে ওইটুকু জিনিস তোমাদেরকে বলে দিই। পর্যায়বৃত্ত অনেকগুলো ধর্ম আছে, এর ভিতরে একটা ইম্পর্টেন্ট ধর্ম হচ্ছে ভাই গলনাঙ্ক। কি বললাম বলো তো? গলনাঙ্ক। গলনাঙ্ক একটা পর্যায়বৃত্ত ধর্ম। তার মানে কি, পর্যায়ক্রমিক ভাবে এটা আবর্তিত হবে। এটা কেমন হবে, যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, পর্যায়ের বাম থেকে ডানে গেলে কমে। কি হবে বলো তো? কারণ বামের গুলা ধাতু, ডানের গুলা অধাতু, তাহলে বাম থেকে ডানে গেলে কমবে, এটা তুমি জানো, কমবে। আবার একই গ্রুপের ওপর থেকে নিচে নামলে, ওপর থেকে নিচে নামলে, নিচে গেলে বাড়ে, এটা গেলে বাড়ে। এখন এই বাড়ার কারণটা কি, অনেকগুলা। ধাতুর ক্ষেত্রে তার আকার বাড়লে তার গলনাঙ্ক বৃদ্ধি পায়, অধাতুর ক্ষেত্রে তার আকার বাড়লে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলটা বৃদ্ধি পায়, তখন তার গলনাঙ্ক বৃদ্ধি পায়। এটাই হলো গিয়ে কারণ। ওকে, তাহলে আমরা পর্যায়বৃত্ত ধর্মটা লিখে ফেললাম। এখন আমাদের যে জিনিসটা জানা লাগবে এখান থেকে, সেটা হচ্ছে গলনাঙ্ক থেকে এক্সট্রা যে স্পেশাল জিনিসটা জানা লাগবে, সেটা হচ্ছে ভাইয়া ডি ব্লকের ক্ষেত্রে। কারণ আমরা নর্মাল এটাকে এক্সপ্লেন করতে পারি, ডি ব্লকের ক্ষেত্রে আমাদেরকে একটু এক্সট্রা একটা জিনিস জানা লাগবে। সেটা হচ্ছে যার চার্জ বেশি, কি বললাম, যার চার্জ বেশি, যার চার্জ বেশি তার গলনাঙ্ক বেশি, তার গলনাঙ্ক বেশি, গলনাঙ্ক বেশি। ভাইয়া এটা কি বললেন, আমি তো বুঝলাম না, এক্সাম্পল দেন তো ক্লিয়ার হওয়ার জন্য। এই দেখো একটা এক্সাম্পল দিয়ে মনে রাখো। ধরো তোমার কাছে নিকেল আছে, তোমার কাছে কপার আছে, তোমার কাছে জিঙ্ক আছে। এখন বলো তো, নিকেল কপার জিঙ্ক ডি ব্লকের ক্ষেত্রে যদি কল্পনা করো, কার বেজোর ইলেকট্রন বেশি আসে? কারণ নিকেলের বেশি, এরপরে কপারের, এরপরে জিঙ্কের। তাহলে গলনাঙ্কের ক্রমটা কেমন হবে? সবচেয়ে বেশি হবে ভাইয়া নিকেলের, কারণ তার মুক্ত জোর ইলেকট্রন আছে বেশি। এরপরে আছে ভাইয়া কপারের, এরপরে ভাইয়া জিঙ্কের, কারণ জিঙ্কটা অনেক স্টেবল, মানে হচ্ছে ইলেকট্রন রিসিভও করতে চায় না, ত্যাগও করতে চায় না, তার গলনাঙ্ক অনেক কমে যায়। ওকে, তাহলে ডি ব্লকের ক্ষেত্রে তোমরা এটা দিয়ে মনে রাখো। আর এগুলোর এক্সাম্পল কি? এক্সাম্পল ভাইয়া সোডিয়ামের বেশি হবে, তার সাইডে ম্যাগনেসিয়াম একটু কম, অ্যালুমিনিয়ামের আরো কম। একই গ্রুপে যত যাবা তত কমবে। উপর থেকে নিচে আসো, তাহলে গ্রুপ 17 এর ক্ষেত্রে যদি তোমাকে আমি বলি, তাহলে হচ্ছে সবচেয়ে বেশি আয়োডিন, এরপরে ভাইয়া ব্রোমিন, এরপরে ক্লোরিন, এরপরে ফ্লোরিন। এটা কেন হচ্ছে? এটার কারণ হচ্ছে ভাই ভ্যান ডার ওয়াল বল। কি বলবা? ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল, আকর্ষণ বল। তাহলে তোমাকে আমি সিকিউর সব বিল্ড আপ যেহেতু দিয়েই দিচ্ছি, তাহলে সিকিউরটা তুমি এইভাবে এক্সপ্লেন করে দিলেই তো পারো, তাই না? এই জন্য আমি সিকিউরটার থেকে কনসেপ্ট বিল্ড আপে বেশি ফোকাস করতেছি। তাহলে আমি একটা পর্যায়বৃত্ত ধর্ম তোমাকে এক্সপ্লেন করলাম, গলনাঙ্ক। চলো আর কি কি লাগবে তোমার সিকিউ সলভ করার জন্য? এরপরে তোমার যে জিনিসটা লাগবে ভাই স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক। ওকে, আমি এখানে সময় নষ্ট করব না, সেম অ্যাজ গলনাঙ্ক, সেম অ্যাজ গলনাঙ্ক পর্যায়বৃত্ত ধর্মটা হবে। অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কমবে, বাড়বে, আর ডান থেকে বামে গেলে, বাম থেকে ডানে গেলে তোমার হচ্ছে কমবে। ওকে, তো এটার ক্ষেত্রে স্পেশাল কিছু কেস আছে, চলো স্পেশাল জিনিসটা দেখে আসি। স্পেশাল জিনিসটা দেখে আসবো, আমরা স্পেশাল জিনিস নিয়ে বেশি ফোকাস করব, ঠিক আছে? তো দেখো আমরা স্পেশাল কি জিনিসটা নিয়ে পড়বো, সেটা হচ্ছে
স্ফুটনাঙ্কের ক্ষেত্রে কিন্তু কয়েকটা কনসেপ্ট চলে আসে। হাইড্রোজেন বন্ধন, কি বললাম বলো তো? হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ড নিয়ে আমি একটু পরে তোমাদেরকে আরো এক্সপ্লেন করে পড়াবো আর একটা টপিকের আন্ডারে। আমি আপাতত মনে রাখো যে কোনো বস্তুর যদি হাইড্রোজেন বন্ধন থাকে, অর্থাৎ হাইড্রোজেনের সাথে যদি FON যে কোনো একটাও থাকে, তার গলনাঙ্কটা বা স্ফুটনাঙ্কটা অনেক বেশি বেড়ে যায়। অনেক বেশি কি হয়? বেড়ে যায়। এর এক্সাম্পল কি? সবচেয়ে বেশি হলো পানি, তারপরে হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে অ্যামোনিয়া। এদের গলনাঙ্ক কিন্তু ওই পর্যায়ের অন্যান্য গ্রুপের মৌলের থেকে অনেক বেশি হবে। কারণ কি? তাদের ভিতরে হাইড্রোজেন বন্ড, এটা একটা শক্তিশালী বন্ধন, তাই ভাঙতে শক্তি লাগবে, তাই স্ফুটনাঙ্কটা বেড়ে যাবে। এটা একটা এক্সেপশনাল। এরপরে 2 নম্বর এক্সেপশনাল হচ্ছে ভাইয়া পোলারিটি। 2 নম্বর এক্সেপশনটা কি ভাইয়া? পোলারিটি। যদি কোনো যৌগ পোলারিটি অর্জন করে, তার গলনাঙ্ক কিন্তু বেড়ে যাবে। কি বললাম? পোলারিটি অর্জন করলে স্ফুটনাঙ্ক কিন্তু বাড়বে। স্ফুটনাঙ্ক বেড়ে যায়, স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তাহলে এটাও তুমি মাথায় রাখবা যে একটা যৌগ পোলার পাইছো, একটা হচ্ছে নন পোলার পাইছো, তাহলে অবশ্যই পোলারের স্ফুটনাঙ্কটা বেশি হবে। 3 নম্বর আরেকটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে ভাইয়া আণবিক ভর। কি বললাম বলো তো? আণবিক ভর। আণবিক ভর যত বাড়বে স্ফুটনাঙ্ক বাড়বে, স্ফুটনাঙ্ক বাড়বে। ওকে, বেড়ে যায়। বা এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল ভাইয়া সবচেয়ে বেশি হলো আয়োডিনের, এরপরে ব্রোমিনের, এরপরে ফ্লোরিনের, ক্লোরিনের, এরপরে হচ্ছে ভাইয়া ফ্লোরিনের। দেখো তো ভাইয়া সবগুলা কিন্তু গলনাঙ্ক হয়ে গেছে। তুমি যদি গলনাঙ্ক মানে সরি স্ফুটনাঙ্ক হয়ে গেছে, স্ফুটনাঙ্ক নিয়ে এই যে এই ক্রমটা মনে রাখো, পর্যায়বৃত্ত ধর্ম, যে সেম এস গলনাঙ্ক, তারপর এই 3টি স্পেশাল কেস মনে রাখো। বা স্ফুটনাঙ্ক নিয়ে আর একটা সিকিউ তোমার বাদ যাবে না। তাহলে আমরা আরেকটা পর্যায়বৃত্ত ধর্ম শিখে ফেললাম। এখন আসো সিকিউ এর জন্য আর কি পর্যায়বৃত্ত ধর্ম জানা লাগবে? একটা হলো আয়নীকরণ শক্তি, আর একটা হলো ইলেকট্রন শক্তি, এটা জানতে হবে। ওকে, তাহলে চলো আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। ওকে, এই দুইটার পর্যায়বৃত্ত ধর্ম সেম। কি বললাম বলো তো? সেম পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ একই পর্যায়ের, তুমি যত বাম থেকে ডানে যাবা, বাম থেকে ডানে যাবা, তত বাড়বে। কি হবে বলো তো? বাড়বে। এক্সাম্পল কি ভাইয়া? এক্সাম্পল হিসেবে মনে রাখো যে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্লোরিন, মানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তুমি আগাইতে থাকো, বাড়বে। এক্সেপশন আছে, আমরা পড়বো, ওইটাই আমরা পড়বো। 2 নাম্বার হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কমবে, উপরে থেকে নিচে গেলে কমে। কি হয় বলো তো? কমবে, কমবে। এক্সাম্পল কি পড়বো বলো তো? সহজ, যে কোনো একটা পর্যায় নাও। হাইড্রোজেন, তারপরে হচ্ছে হাইড্রোজেন না, বলো হালিনাকে, লিনাকে রুবি সাজিয়ে ফ্রান্সে পাঠায়, ফ্রান্সে। তাহলে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম আর হচ্ছে সিজিয়াম। তাহলে আমরা কিন্তু পড়ে ফেললাম। তাহলে এইটা হচ্ছে ভাইয়া নরমালি আয়নীকরণ শক্তির, ইলেকট্রন শক্তির পর্যায়বৃত্ত ধর্ম, যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাড়বে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কমবে। এতটুকু আমরা জানি। আমি যে জিনিসটাতে ফোকাস করব সেটা হচ্ছে ভাই এক্সেপশনাল। কিতে ফোকাস করব? এক্সেপশনালে। তো এটার জন্য আমাকে একটা পেজ লাগবে, আমরা এটার এক্সেপশনালটা পড়বো, তাহলেই হবে। কোন পরীক্ষাতে ওই এক্সেপশনালটাই দিবে। এক্সেপশনালটা কিভাবে মনে রাখবা? আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এই যে দেখো, এইভাবে পড়বে, আজীবন মনে থাকবে। আয়নীকরণ শক্তির এক্সেপশনালটা মনে রাখবা হচ্ছে নো বেব দিয়ে। কি দিয়ে? নো বেবি, নো বেব, এটা দিয়ে মনে রাখো। দেখো তো একই, আমি কি বলছি যে একই পর্যায় হলে বাম থেকে ডানে গেলে কি হবে? বাড়বে। তাহলে আমি যদি সেকেন্ড পর্যায়টা তোমাদেরকে একটু লিখে দেখাই, সেকেন্ড পর্যায়ে কি কি আছে বলো তো? শুরু হয় কি দিয়ে? হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম দিয়ে শুরু। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এটা না সেকেন্ড পর্যায়? তাহলে হিসেবে কি হওয়া উচিত ছিল? যে হিসেবে সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল এর, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, এমনটা। বাট আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি হয়? ব্যতিক্রম হয়। কোথায়? নো, অর্থাৎ নাইট্রোজেন অক্সিজেনের ভেতরে, আর বেরিলিয়াম আর বোরনের ভেতরে। কেন? এই জিনিসটা পারলেই তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। খেয়াল করো তো, বেরিলিয়াম আর বোরনের ইলেকট্রন বিন্যাস খেয়াল করো। বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস সর্বশেষ কক্ষপথ 2p2, কত বলো তো? 2p2। আর বেরিলিয়ামের ক্ষেত্রে, বোরনের ক্ষেত্রে কত? 2p3, এমন না? এখন খেয়াল করো তো, 2p2 মানে কি লিখতে পারো? px, py, pz,
একটা একটা, এখানে কি লিখতে পারো px py pz, একটা একটা একটা। এখন তুমি নিজেই বলো তো ভাইয়া, এখানে তিনটাই পূর্ণ আছে, সে কি আয়নীকরণ শক্তি মানে কি ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা, এ কি সহজে ইলেকট্রন ত্যাগ করবে নাকি এই সহজে ইলেকট্রন ত্যাগ করবে, তার একটা ইলেকট্রন ঘাটতি আছে, এই সহজে ত্যাগ করতে পারবে না, পারবে। তাহলে আয়নীকরণ শক্তি হচ্ছে কত দ্রুত তাকে আয়নে কনভার্ট করা যাবে, একে কিন্তু সহজে করা যাবে, এটা কিন্তু করা যাবে না, মানে এখানে এর ইলেকট্রন একটা বেশি আছে, এটার জন্য এটা করা যাবে না। তাহলে আলটিমেটলি কি হচ্ছে বলতো, বোরনের থেকে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি কিন্তু বেড়ে যাচ্ছে, মানে আয়নীকরণ শক্তিটা বেড়ে যাচ্ছে, আয়নে কনভার্ট করতে হলে বেশি শক্তি প্রদর্শন করতে হবে। একইভাবে আসো নাইট্রোজেন আর ফ্লোরিনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে আসো, নাইট্রোজেন কত বলতো 7, তার মানে 2p, আচ্ছা আমি এর মধ্যে একটু ভুল লিখছি, আচ্ছা ইলেকট্রন বিন্যাসটা এটা মনে হয় আমি নাইট্রোজেনেরটা লিখছি, সরি আমি ভুলে নাইট্রোজেনেরটা করে ফেলছি। আচ্ছা একটু দাঁড়াও, আরেকবার করে দিই, সমস্যা নেই, করে দিচ্ছি, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। খেয়াল করো বেরিলিয়াম মানে হচ্ছে 1s2 2s2 2s2, এখানে কি p আছে রে, নাই, এখানে আছে কি 2s2 2p1, খেয়াল করো তো 2p1, তার মানে কি এখানে কিন্তু p নাই, p 0, আর এখানে কি বলতো p একটা আছে, p একটা আছে। এখন s ব্লক দেখো তো এখানে পরিপূর্ণ, এখানেও পরিপূর্ণ, কিন্তু একটা পি ব্লক আছে, তাহলে পি ব্লক থেকে তুমি সহজে ইলেকট্রনটাকে ত্যাগ করতে পারবা। এই যেহেতু পি ব্লক থেকে ইলেকট্রন সহজেই ত্যাগ করানো যাবে, তাই জন্য এর আয়নীকরণ শক্তির মানটা কমে যাবে, কারণ সহজে আয়নে কনভার্ট করা যাবে, তাই জন্য বোরনের থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তিটা বেশি, কারণ এ স্টেবল, এ কি বলতো স্টেবল। আর তোমাকে আমি এতক্ষণ ধরে যেটা এক্সপ্লেনেশন দিচ্ছি সেটা ছিল ভাইয়া নাইট্রোজেন আর ফসফরাস, না নাইট্রোজেনের ক্ষেত্রে হয় ভাইয়া এরকম, আর অক্সিজেনের ক্ষেত্রে হয় ভাইয়া p4, তার মানে কি px একটা, py একটা, pz একটা, এখানে কি হচ্ছে px দুইটা, py একটা, pz একটা। এখন তুমি বলো যে p এখানে সবগুলো স্টেবল হয়ে আছে, তাহলে কি একে সহজে ছাড়তে যাবে নাকি এ সহজে ছাড়তে যাবে, যার কাছে একটা যুগ্ম আছে, এ সহজে ছাড়তে যাবে, তাহলে এই সহজে আয়নে কনভার্ট হবে, তাহলে অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মানটা বেশি হবে। বুঝতে পারছো কেন? তাহলে এই জায়গাটা ব্যতিক্রম। তাহলে তুমি মনে রাখবা যে পি অর্ধপূর্ণ, পি অরবিটাল হোক আর ডি অরবিটাল হোক, এরা যখন অর্ধপূর্ণ অবলিক পরিপূর্ণ, অবলিক পরিপূর্ণ থাকে তখন বেশি স্টেবল হয়, বেশি স্টেবল হয়, আর যখন স্টেবল বেশি হয় তখন তাদের আয়নীকরণ শক্তির মানটা বেড়ে যায়, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি বেড়ে যায়, শক্তি বেড়ে যায়, বেড়ে যায়। তাহলে তুমি সহজে আয়নীকরণ শক্তি বেড়ে গেলে আয়নীকরণ করতে বেশি সময় লাগবে, তাহলে এই যে দেখো ব্যতিক্রমটা পাওয়া গেল। তাহলে তুমি যদি সেকেন্ড পর্যায়ের ব্যতিক্রম পাও ভাইয়া, থার্ড পর্যায়ের ব্যতিক্রম পারবা না। এই যে বেরিলিয়ামের নিচে আছে ভাইয়া ম্যাগনেসিয়াম, আর বোরনের নিচে আছে অ্যালুমিনিয়াম, তাহলে অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি, নাইট্রোজেনের নিচে ফসফরাস, অক্সিজেনের নিচে সালফার, তাহলে সালফারের থেকে ফসফরাসের বেশি। ভাই ব্যতিক্রমটা পাইছো? পারবা না? এইটা যদি পারো, ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমটা মনে রাখবা, একদম সহজ। এই যে এইটাতে হচ্ছে ভাই ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, এই যে এক ধাপ আগায় যাও, এখানে হলে ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, আসক্তির ব্যতিক্রম, ওই সেম এক্সেপশনাল এক্সাম্পল দিয়ে তোমরা মনে রাখতে পারো। কারণ কার্বন আর নাইট্রোজেনের ব্যতিক্রম হবে, লিথিয়াম আর বেরিলিয়ামের ব্যতিক্রম হবে। তো তুমি এক্সপ্লেনেশন এখন করতে পারবা না। তাহলে দেখো আমি তোমাদেরকে পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে অনেক পড়া আছে, বাট সব তো পড়ানো যাবে না। আমি তোমাদেরকে গলনাঙ্ক পড়ালাম, পরীক্ষাতে অ্যাভেলেবেল আছে। আমি তোমাদেরকে স্ফুটনাঙ্কের আইডিয়া দিলাম, পরীক্ষাতে প্রচুর আসে। আমি তোমাদেরকে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তির আইডিয়া দিলাম, যেটাও কিন্তু পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। তাহলে এখন আমরা বোর্ড কোশ্চেন সলভে চলে যাই। দেখো সব পারবে। এখন কি বলছে, এম এবং এন এর হাইড্রাইড যৌগের স্ফুটনাঙ্ক কি একই হবে কিনা, হাইড্রাইড মানে হাইড্রোজেন যুক্ত, ওকে। বি এবং এমটাকে ফাইন্ড আউট করো। এই যে বি, এই যে এম, সেকেন্ড পর্যায়ের পূর্ণ নাম্বার গ্রুপ, তার মানে কি বলতো, এর মানে নাইট্রোজেন, আর বি মানে হচ্ছে মানে এভাবে লিখবা বি ইকুয়াল নাইট্রোজেন, আইডেন্টিফিকেশনে তো একটা মার্ক আছে, আর এম ইকুয়াল হলো অক্সিজেন। তাহলে দুটার হাইড্রাইড তার মানে কি অ্যামোনিয়া, এটার হাইড্রাইড হবে ভাই অ্যামোনিয়া, এটার হাইড্রাইড হবে ভাই পানি, তাই না? মানে হাইড্রোজেন যুক্ত করার পর যেটা হচ্ছে। এখন দেখো আমি কি বলছে, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্কের ক্ষেত্রে তিনটা স্পেশাল কেস বলছিলাম, এর ভিতরে একটা কেস ছিল ভাইয়া পোলারিটি আর হাইড্রোজেন বন্ধন, পোলারিটি আর হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ড, ওকে। তাহলে খেয়াল করো তো, পানি এবং দুইটাতে হাইড্রোজেন বন্ড আছে, আর যখন হাইড্রোজেন বন্ড থাকবে আমি বলছিলাম কি পানির স্ফুটনাঙ্ক বেশি, এরপরে হাইড্রোজেন ফ্লোরাইড, এরপরে অ্যামোনিয়া,
মনে রাখবা পানি হচ্ছে 100 ডিগ্রি, হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে কত হয় রে? হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে মেবি 19.5 ডিগ্রি, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে -33 ডিগ্রি। তাহলে পানির কি অনেক বেশি না? কারণ কি, তারা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন আছে, অর্থাৎ তারা নিজেদের ভিতরে এরকম ভাবে বন্ধন তৈরি করে। এই যে দেখো, এটার ভিতরে এটার সাথে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আরেকটা হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এখানে আবার আরেকটা হাইড্রোজেন, হাইড্রোজেন, মানে কি হয়, একটা লং চেইন তৈরি করে। তো এই যে লং চেইনটা তৈরি করলো, এই জন্য তাদের স্ফুটনাঙ্কটা অনেক বেড়ে যায়। বুঝতে পারছো? তাহলে এটাই হলো কি ব্যাপার। হাইড্রোজেন বন্ধন পড়ানোর সময় আরেকটু ডিটেইলে বলবো, বাট আলটিমেটলি অ্যান্সারটা কিন্তু ভেবে বের করবে। তাহলে ফাইন্ড আউটের জন্য তুমি মার্ক পাচ্ছ, হাইড্রেট গঠনের জন্য মার্ক পাচ্ছ, তারপর এক্সপ্লেনেশন করে দিবা, শেষ। দেখছো? তো তোমাদেরকে আমি কনসেপ্ট বিল্ড আপ করে দিচ্ছি, তোমরা কিন্তু সিকিউ নিজে নিজে অ্যান্সার করতে পারবে এখন। ওকে, আমি সরি, আমি মনে হয় একটু বেশি ফাস্ট বলতেছি, তোমাদের আর 2x এ দেখার দরকার হবে না, তোমরা 1x এই কিন্তু 2x এর একটা মজা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, ফার্স্ট বলার একটাই কারণ যে আসলে আমি বারবার ঘুরে দেখতেছি যাতে তোমাদের বেশি সময় নষ্ট না হয়, কিন্তু তোমাদের কনসেপ্টটা বিল্ড আপ হয়, আর তুমি যাতে খুব কনফিডেন্টলি অ্যান্সারগুলো করতে পারো। ওকে, আচ্ছা দেখো, আমাদের 3টা যৌগ দিছে, যৌগ দিয়ে বলতে কোনটার গলনাঙ্ক বেশি হবে। তাহলে আমরা যৌগগুলোকে ফাইন্ড আউট করি। দেখো প্রত্যেকটাতে কমন হচ্ছে জেড, তার মানে কি একই অ্যানায়ন আছে, ক্যাটায়নগুলো ডিফারেন্ট হয়েছে, একটাতে কিউ, একটাতে এক্স, একটাতে ওয়াই। এখন কিউ কোনটা, এক্স কোনটা, ওয়াই কোনটা, ফাইন্ড আউট করো। আচ্ছা, আবার আই এম সরি, কোশ্চেনটা কে কাট হয়ে গেছে, একটু দেখে নিবা যশোর বোর্ডেরটা। এন এর ভ্যালু যদি আমি না জানা থাকে তাহলে তো পারবো না। এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে একরকম, এন এর ভ্যালু 2 হলে আরেক রকম। তো একটু দেখে নিও, বাট কনসেপ্টটা সেম। ওকে, এখন তুমি নিজেরাই এক্সপ্লেন করতে পারবে ইনশাল্লাহ। পরবর্তী কোশ্চেনে চলে আসো। কি বলছে দেখো, আয়নীকরণ শক্তির কম ইলেকট্রন আসক্তির কম কি একই হবে? সরি, উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণের শক্তির কম আর ইলেকট্রন আসক্তির কম কি একই হবে কিনা খেয়াল করো তো। কিউ আর এম এই 3টা মৌল দিছে, সেকেন্ড পর্যায়ে আছে। তাহলে 13 নাম্বার হলে কি হবে বলো? বোরন। এরপরে 15 নাম্বার হচ্ছে নাইট্রোজেন, 16 নাম্বার হলো অক্সিজেন। এখন বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, তোমরা জানো যে এখানে একটা ব্যতিক্রম আছে, নোতে, নো বেব। তাহলে এখানে অবশ্যই নাইট্রোজেনের বেশি হবে, তার থেকে বোরনের কম, তারপরে এটা, সরি উল্টা লিখছি। এগুলা পারবে এখন? পারবে না। সবচেয়ে বেশি কার হবে? নাইট্রোজেনের, এরপরে অক্সিজেনের, এরপরে বোরনের। এটা কি? ইলেকট্রন আসক্তি, তড়িৎ ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি। এই এক্সপ্লেনেশন কিন্তু আগের পেজে বলছি, তাই আমি জাস্ট অ্যানসারটা লিখে দিলাম। ইলেকট্রন আসক্তিটা কেমন হবে? ইলেকট্রন আসক্তিটা অক্সিজেনের বেশি হবে, এরপরে বোরন, এরপরে নাইট্রোজেন। কারণ বলছিলাম যে তাহলে এখানে ব্যতিক্রম হবে হলো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। তাহলে এই যে আমাদের দুটো ক্রম হয়ে গেছে, এটা হলো ইলেকট্রন আসক্তির ক্রম, ইলেকট্রন আসক্তি। এক্সপ্লেনেশনটা ওই আগের থেকে দেখে নিবা, আমি জাস্ট অ্যানসারটা বলে দিলাম। ওকে, এখন আসো লেখচিত্রে যৌগের অবস্থান ভিন্নতার কারণ কি। দেখো তো, এক্স হচ্ছে কোনটা? এক্স হচ্ছে ভাইয়া 7, তার মানে কি এক্স যদি 7 হয় তার মানে এটা হলো নাইট্রোজেন, অ্যামোনিয়া তৈরি করছে। ওয়াইটা হলো 15, ওয়াই যদি 15 হয় তাহলে ভাইয়া এটা হচ্ছে ফসফরাস, তাহলে পিএইচ3 তৈরি করছে। আর হচ্ছে জেডটা হচ্ছে ভাইয়া 33, 33 যদি হয় তাহলে এটা আর্সেনিক, তাহলে আর্সেনিক হাইড্রেট তৈরি করছে। তাহলে এখন 3টা যৌগ আমি ফাইন্ড আউট করে ফেলছি এই উদ্দীপক দেখে আর কি। এখন বলছে যে তাদের যৌগগুলোর অবস্থান ভিন্নতা, কিসের ভিন্নতা? স্ফুটনাঙ্কের ভিন্নতা। এখন দেখো তো, তোমাকে আমি স্ফুটনাঙ্ক পড়াই ফেলছি। এখন খেয়াল করো তো, স্ফুটনাঙ্কের ক্ষেত্রে একটা স্পেশাল কেসে পড়াইছিলাম হাইড্রোজেন বন্ধন। এই 3টার ভিতরে এখানে হাইড্রোজেন বন্ধন থাকে, তাহলে এটার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, তাহলে এটার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে, সবচেয়ে বেশি হবে। তাহলে স্ফুটনাঙ্ক টপিকে আবার ব্যাক করো, ব্যাক করে মিলাও। এখন এইটার এটা দুইটাই কি অধাতু না? অধাতু যখন হবে তখন তাদের আমরা ভর দেখবো। কি দেখবো? ভর দেখবো। যার ভর বেশি তার স্ফুটনাঙ্ক বেশি, স্ফুটনাঙ্ক। ওকে, তাহলে দেখো ফসফরাস আর আর্সেনিক, কার ভর বেশি? আর্সেনিকের ভর বেশি। আর্সেনিকের যদি ভর বেশি হয় তাহলে আর্সেনিকের স্ফুটনাঙ্ক বেশি হবে, স্ফুটনাঙ্ক বেশি। বুঝতে পারছো রে? এটা হলো ভাই এক্সপ্লেনেশন। এর থেকে বেশি এক্সপ্লেনেশন কি লাগবে তোমার? সব পড়াই ফেলছি, দেখছো। পরের কোশ্চেনে আসো। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা হচ্ছে বি এবং সি এর প্রথম আয়নীকরণ শক্তির মানের ভিন্নতার কারণ কি? আচ্ছা, বি হচ্ছে এবিসি মুদ্রিত মৌলের প্রতীক নয়। আচ্ছা, 3s2 মানে হচ্ছে এটা হচ্ছে ভাইয়া ম্যাগনেসিয়াম, তাই না? আর এটা হচ্ছে ভাই অ্যালুমিনিয়াম। প্রথম ইলেকট্রন আসক্তির ভিন্নতার কারণ কি? ওই যে বলবা এর সর্বশেষ কক্ষপথে 2s আছে, পি নাই। এখানে সর্বশেষ কক্ষপথে পি আছে, পি থাকার কারণে সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারে, এজন্য আয়নীকরণ শক্তির মানটা এটার কম। ওকে, শেষ। দেখো সেম জিনিস দিয়ে ব্যাখ্যা করে দেবা। পরবর্তী কোশ্চেন, এক্স বি সি এর গলনাঙ্কের পার্থক্য কি?
XBC দেখো 28 হলে নিকেল, 29 হলে কপার, আর 30 হলে জিঙ্ক। নিকেল কপার জিঙ্ক পেয়ে গেছো, এটা কি ডি ব্লক মৌল না? আর ডি ব্লক মৌল হলে কি হবে বলো তো? ডি ব্লক মৌল যদি মৌল হয় তাহলে মাথায় রাখবা যে যার যতগুলো মুক্তজোড় ইলেকট্রন থাকবে তার স্ফুটনাঙ্ক তত বেশি হবে। আমরা জানি নিকেলের বেশি, তারপরে কপার, তারপরে জিঙ্ক। এই দেখো গলনাঙ্ক ধীরে ধীরে কমতেছে। আমি কিন্তু গলনাঙ্ক পড়ানোর সময় জটিল যৌগটা ব্যাখ্যা করছিলাম, সেখান থেকে এক্সপ্লেন করবা। এই বাকিগুলো তোমরা নিজেরা পড়বা পর্যাবৃত্ত ধর্মের। ওকে, আচ্ছা আমরা কিন্তু পর্যাবৃত্ত ধর্মটা পড়ে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, আচ্ছা এই তোমরা একটু জানাইবা যে ভাইয়া আমার স্পিডটা কি ঠিক ছিল নাকি স্পিডটা অনেক বেশি হয়ে গেছে নাকি ঠিকঠাক আছে। কারণ আমরা জানি যে তোমরা সবাই টুয়াইস এক্স দিয়ে দেখো, বুঝছো। আর লাস্ট মোমেন্টে এসে তোমাদের সময় বেশি নষ্ট করতে চাচ্ছি না, এই জন্য জাস্ট কথাগুলো তোমাকে বলতেছি যাতে তোমরা ওটা শুনে কাজে লাগাইতে পারো। ওকে, আচ্ছা এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হলো ফাজ এন্ড ল। এই জিনিসটা সিকিউ এর জন্য না যত বেশি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য তত বেশি ইম্পর্টেন্ট, বুঝছো। এমসিকিউ তে প্রচুর 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 ফাজ এন্ড ল চলে আসে। তো চলো আমি তোমাকে এমন ভাবে বুঝাই দিব, এক পেজ থেকে তুমি আজীবন তুমি আর বলবা না ইনশাল্লাহ। ওকে, তো ফাজ এন্ড লটাকে তুমি মনে রাখবে এইভাবে, ব্লক। আচ্ছা বেসিক জিনিসটা না দিলে তো হয় না। ফাজ এন্ড লটা কি আসলে আগে তাই বুঝো, যে আয়নিক যৌগ এর যে সমযোজী বৈশিষ্ট্য থাকে, ওইটাকে বলে পোলার আয়ন। ওইটাকে কি বলে বলো তো? পোলার আয়ন। ওইটাকে বলে পোলার আয়ন। এই পোলার আয়ন জিনিসটাকে এক্সপ্লেন করছে হচ্ছে বিজ্ঞানী ফাজান। এই লটাকে বলে ফাজান ল। বুঝতে পারছো এবার? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে পোলার আয়ন বলে, এটাকে ফাজান এক্সপ্লেন করছে। এখন আমাকে এটার জন্য কি কি জিনিস দেখতে হবে? ব্লক দেখা লাগে, আকার দেখা লাগে, চার্জ দেখা লাগে। এই তিনটা জিনিস দেখে আমরা বুঝি, ব্লক, আকার, চার্জ, এই তিনটা জিনিস দেখবো জাস্ট। ব্লকের ক্ষেত্রে কি দেখবো? যে ডি বা এফ ব্লক কিনা। যদি ডি বা এফ ব্লক হয় তাহলে পোলার আয়ন বেশি হবে, আর পোলার আয়ন যদি বেশি হয় তাহলে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, অর্থাৎ ফাজান লটা খাটবে। এরপরে আকারের ক্ষেত্রে দেখবো ক্যাটায়নের আকার কমলে। ক্যাটায়নের আকার কি? কমলে। দেখো তো ক্যাটায়নে ক আছে, এর আকার কমলে আর অ্যানায়নের আকার বাড়লে। কি বললাম? অ্যানায়নের আকার বাড়লে। ওকে, তার মানে কি? যে ধরো অনেক সময় হয় না, একটা লবণ দিছে যেখানে ধরো প্রত্যেকটা ক্লোরাইডের লবণ, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, তাহলে কি হচ্ছে? ক্যাটায়নগুলো ডিফারেন্ট, তাহলে ক্যাটায়নের আকার কমলে তার পোলার আয়নটা বাড়বে, ফাজান লটা খাটবে। দেখছো মিলে যাচ্ছে না? আবার অ্যানায়নের ক্ষেত্রে অ্যানায়নের আকারটা বাড়লে ফাজান লটা খাটবে। ওকে, চার্জের ক্ষেত্রে মনে রাখবা চার্জের সমানুপাতিক। কি বললাম? সমানুপাতিক, অর্থাৎ চার্জ যত বাড়বে তার পোলার আয়নটা তত বৃদ্ধি পাবে। ওকে, এই তিনটা জিনিস দিয়ে তুমি সব এক্সপ্লেন করতে পারবা। এখন আরেকটা জিনিস মনে রাখবা, পোলার আয়ন ইজ ব্যস্তানুপাতিক অফ গলনাঙ্ক। কি বললাম? পোলার আয়ন ইজ ব্যস্তানুপাতিক অফ গলনাঙ্ক। তার মানে যার পোলার আয়ন যত বেশি তার গলনাঙ্ক তত কম। কারণ গলনাঙ্ক হলো আয়নিক যৌগের বৈশিষ্ট্য, আর সমযোজী যৌগের গলনাঙ্ক কিন্তু কমে যায়। পোলার আয়নের কারণে যদি সমযোজী বৈশিষ্ট্য বেড়ে যায় তাহলে তার গলনাঙ্কটা কমে যাবে। এই যে তুমি ফাজান ল দিয়ে আয়নিক যৌগের গলনাঙ্কটাকে এক্সপ্লেন করতেছো, এটা বুয়েট পিলি বলো, মেডিকেল বলো, ঢাবি বলো, সব জায়গায় লাগবে, ইভেন বোর্ড পরীক্ষাতেও লাগবে। তাহলে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট না? একটা জিনিস দিয়ে বুঝাই দিলাম, আসো কিছু এক্সাম্পল দেখি। তো এটাতে কি হবে? তোমাদের মাইন্ডটা অনেক ফ্রেশ হবে। দেখো এক্সাম্পলটা তোমাকে কিভাবে দিতে পারে। এই যে সোডিয়াম ক্লোরাইড আছে, পটাশিয়াম ক্লোরাইড আছে, লিথিয়াম ক্লোরাইড আছে, আবার সিজিয়াম ক্লোরাইড আছে। খেয়াল করো তো, আমাদের যেহেতু সবগুলাতে ক্লোরাইড, তাহলে আমরা ক্লোরিনগুলোকে ধরবো না, আমরা এখন পজিটিভ আয়নগুলোকে দেখবো। সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সিজিয়াম, তাহলে একই গ্রুপ না? এরা একই গ্রুপে আছে, গ্রুপ নাম্বার 1। তাহলে এখন বলছি যে ক্যাটায়নের আকার কমলে, কি বলছি? ক্যাটায়নের আকার কমলে তাহলে পোলার আয়ন বাড়বে। তাহলে কার পোলার আয়ন সবচেয়ে বেশি হবে? লিথিয়াম ক্লোরাইডের, এরপরে সোডিয়াম ক্লোরাইডের, এরপরে পটাশিয়াম ক্লোরাইড, এরপরে সিজিয়াম ক্লোরাইড। তাহলে দেখছো এটা হচ্ছে ভাই কার ক্রম? পোলার আয়নের ক্রম, পোলার আয়ন। তাহলে আমি বলছি পোলার আয়ন আর হচ্ছে গলনাঙ্ক পরস্পরের ব্যস্তানুপাতিক, তাহলে গলনাঙ্কের ক্রম কার বেশি হবে? সিজিয়াম ক্লোরাইডের, এরপরে ভাই পটাশিয়াম ক্লোরাইড, এরপরে সোডিয়াম ক্লোরাইড, এরপরে ভাই লিথিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে ভাই গলনাঙ্কের ক্রম, গলনাঙ্ক এটার ক্রম হবে। এই যে ভাইয়া তুমি জানলা, এইটা দিয়ে এখন তুমি সবগুলো অ্যান্সার করতে পারবা। আরেকটা স্পেশাল কেস দেখবো, SPECIAL স্পেশাল কেস। তুমি আমার ক্লাস করবে, স্পেশাল জিনিস শিখবে না তাহলে হইলো?
হবে না। আচ্ছা দেখো, আমার কাছে ধরো FeCl2 আছে, FeCl3 আছে, এখন বলো তো কার গলনাঙ্ক বেশি হবে? এই জিনিসগুলো আমরা ফাজান দিয়ে ব্যাখ্যা করতে পারি। কিভাবে করব? এই যে একটা হচ্ছে আয়রনের Fe2+, আরেকটা হচ্ছে ভাই আয়রনের Fe3+। এখন খেয়াল করো তো চার্জ কার বেশি? আমরা কি বলছি ফাজানের লতে, চার্জ বাড়লে চার্জের সমানুপাতিক হারে বাড়ে। তাহলে এখন দেখো তো কার চার্জ বেশি? এটার চার্জ বেশি, তাহলে এটার চার্জ বেশি মানে এর পোলার আয়ন বেশি হবে। এর পোলার আয়ন যদি বেশি হয় তাহলে এর গলনাঙ্ক কমে যাবে। গলনাঙ্কের ব্যস্তানুপাতিক, গলনাঙ্কের ব্যস্তানুপাতিক, তাহলে কার গলনাঙ্ক বেশি? এইটার গলনাঙ্ক কিন্তু বেশি, বেশি গলনাঙ্ক। ব্যাখ্যা করতে পারবা না, কারণ কি এর চার্জ বেশি, এর পোলার আয়ন বেশি হবে, সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি পাবে, আর সমযোজী যৌগের বৈশিষ্ট্য বেশি হয়ে গেলে তার গলনাঙ্ক কমে যাবে, তাহলে এর গলনাঙ্ক কিন্তু কম। ভাইয়া এর থেকে বেশি আর কিছু লাগবেই না তোমার। দেখো ফাজান লয়ের থেকে আমাদের প্রথম কোশ্চেন রাজশাহী বোর্ডে চলে আসছে যে দুইটা যৌগ দিছে, কোনটা অধিক সমযোজী প্রকৃতির। দেখছো সমযোজী প্রকৃতির, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে সমযোজী প্রকৃতির হবে, আর এটাকে কে ব্যাখ্যা করছে? ফাজান ব্যাখ্যা করছে। তাহলে এটা ফাজান ল দিয়ে আমরা এক্সপ্লেন করব। এখন এল ওয়াই কি হবে বলো তো, আমাকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করি, এল কি? 4 নম্বর পর্যায়ের 8 নম্বর গ্রুপে আছে, এই যে 4 নম্বর পর্যায়ের 8 নম্বর গ্রুপে থাকে ভাই আয়রন। কে থাকে বলো তো? আয়রন। আর এম 4 নম্বর পর্যায়ের 11 নম্বর গ্রুপে আছে, 4 নম্বর পর্যায়ের 11 নম্বর গ্রুপে থাকে ভাই কপার। তাহলে এই যে কপার হয়ে গেছে। আইডেন্টিফিকেশন যদি আমাদের হয়ে যায় ভাই, তাহলে তো তুমি এখন বলতেই পারো ওয়াই কি। আচ্ছা ওয়াই হচ্ছে ভাই ক্লোরিন, ওয়াই কি? ক্লোরিন। তাহলে এখন LY2 বলছে, যখন LY2 মানে হচ্ছে ভাই আয়রন ক্লোরাইড, আয়রন। আর হচ্ছে সি, এটা তাহলে হচ্ছে সি, আচ্ছা দুইটাই এল দিয়ে বলছে, তাহলে FeCl3। এখন বলো তো এই যে এই জিনিসটা তোমাকে একটু আগে এক্সপ্লেন করলাম না, যে FeCl2 আর FeCl3 2+ আর 3+, পোলার আয়ন কার বেশি? Fe3+ এর, তাহলে তার গলনাঙ্ক কমে যাবে। পারবা না এখন? ইনশাল্লাহ পারবা। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোনটি অধিক সমযোজী প্রকৃতির? এটা তোমরা নিজেরা সলভ করো, এটা তোমাদের হোমওয়ার্ক। এই সেম এক্সপ্লেনেশন দিয়ে তোমরা করবা, ওকে? পারবা ইনশাল্লাহ। আসো আমরা নেক্সট টপিকে চলে আসি, সেটা হলো অক্সাইড। সেটা কি বলো তো? অক্সাইড। এটাও বোথ সিকিউ আর এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দাঁড়াও তো এসির ভোল্টেজ একটু কমাই নি, ঠান্ডা লাগে। কম, একটু দাঁড়াও, এসির ভোল্টেজ কমাই নি। ওকে, ঠান্ডা হয়ে গেছে শরীর। আচ্ছা অক্সাইড, আমরা এখন কি পড়বো বলো তো? অক্সাইড। আর একটা হট টপিক, আমরা আরেকটা হট টপিকে পড়তেছি, সেটার নাম কি? অক্সাইড। এখন কোনো কিছুর সাথে অক্সিজেন যোগ হলে অক্সিজেন যুক্ত হওয়াকে বলে অক্সাইড। ওকে, অক্সিজেন যুক্ত হওয়া। এখন ধাতুর সাথে অক্সিজেন যুক্ত হইতে পারে, যদি ধাতুর সাথে অক্সিজেন যুক্ত হয় তখন এই জাইমান অক্সিজেন না, জাইমান অক্সিজেন, জাইমানা। আচ্ছা ধাতুর সাথে অক্সিজেন যুক্ত হলে তাকে আমরা বলি হলো ক্ষার, তাকে কি বলি? ক্ষার বলি। এক্সাম্পল কি ভাইয়া? সোডিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম অক্সাইড, লিথিয়াম না বলে অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এভাবে বলতে পারবো অ্যালুমিনিয়াম অক্সাইড। এগুলা অ্যালুমিনিয়ামটা আমরা এখানে দিব না, আমরা অ্যালুমিনিয়ামটাকে অন্য জায়গায় দিব, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অক্সিজেন যদি ধাতুর সাথে যুক্ত হয় তখন কি তৈরি করে? ক্ষার তৈরি করে বা ক্ষারীয় অক্সাইড তৈরি করে। যদি অধাতুর সাথে যুক্ত হয় তাহলে অম্লীয় অক্সাইড তৈরি করে। কি তৈরি করে? অম্লীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড। এক্সাম্পল কি? যেমন ধরো ক্লোরিনের সাথে যুক্ত হলে তাহলে এটা একটা অম্লীয় অক্সাইড, সালফার ডাই অক্সাইড এটা একটা অম্লীয় অক্সাইড। এই যে এটা হয়ে গেল। এরপরে পড়বো হচ্ছে উভধর্মী। উভধর্মী অক্সাইড কিছু আছে, উভধর্মী, এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, মনে রাখবা। অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা উভধর্মী। এরপরে যদি বলি তাহলে বলবো হচ্ছে বোরন বেরিলিয়াম অক্সাইড একটা উভধর্মী। এরপরে জিঙ্ক অক্সাইড একটা উভধর্মী, টিন অক্সাইড একটা উভধর্মী। এই তো হয়ে গেছে, এগুলো মাথায় রাখবা, পরীক্ষার জন্য প্রচুর ভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা এরপরে যদি তোমাকে বলি, আচ্ছা B2O3, ওকে। এরপরে আসে হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ অক্সাইড। এই 4 রকম অক্সাইড যদি তুমি জানো ভাইয়া সব হয়ে যাবে। নিরপেক্ষ অক্সাইড, এটা কি কি আছে? পানি আছে, আমাদের সবার প্রিয় পানি। N2O নাইট্রাস অক্সাইড, NO নাইট্রিক অক্সাইড। এই যে ভাইয়া আমি তোমাদেরকে অক্সাইড নিয়ে আদি গন্ত নগ্ন যা ছিল সব বলে ফেলছি। ধাতব অক্সাইড, অধাতব অক্সাইড, উভধর্মী অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড। তাহলে দেখো তুমি যদি এতটুকু পারো তোমাদের সব হয়ে গেছে। তোমাদেরকে আমি সব হয়ে গেলে ছেড়ে দিব এমনটা তো না, স্পেশাল একটা কেস তোমাদেরকে শিখাই ফেলি, তাহলে অনেক মজা লাগবে, তাই না? স্পেশাল কেসটা হচ্ছে, দেখো আমরা 2 রকম স্পেশাল জিনিস শিখবো। সেটা হচ্ছে প্রথম স্পেশালটা শিখবো হচ্ছে এই যে তোমাকে বললাম অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী অক্সাইড, এটা তোমাকে আমি প্রমাণ করে দেখাই, ভাল লাগবে জিনিসটা, ওকে? দেখো তো অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা এটা এখন আমি অম্ল হিসেবে কাজ করতে পারি,
আবার অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষার হিসেবেও কাজ করতে পারে, তাই না? দুই হিসেবে কাজ করতে পারে। এখন অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দাও তাহলে এটা অম্লধর্মী, ক্ষারধর্মী। আর যদি হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া দাও তাহলে অম্লধর্মী। এখন বলো তো অম্ল আর ক্ষারের বিক্রিয়া হলে কি হয়? লবণ তৈরি হয়। তাহলে একটা লবণ তৈরি হবে, এটার নাম হলো সোডিয়াম অ্যালুমিনেট, এবং তার সাথে পানি তৈরি হবে। এই যে দেখো, যেহেতু এটা ক্ষারের সাথে বিক্রিয়া দিল তাহলে এটা অম্লধর্মী। আবার মনে রাখো এটা অম্ল, এটা ক্ষার, তাহলে কি হবে? একটা লবণ তৈরি হবে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তার সাথে একটা পানি। তাহলে এই যে বিক্রিয়াটা হইলো, এই বিক্রিয়া থেকে প্রমাণিত হয় না অ্যালুমিনিয়াম অক্সাইড একটা উভধর্মী অক্সাইড হইলো। তাহলে আমাদের একটা স্পেশাল কেস গেল। আমরা স্পেশাল কেস 2 নম্বরে চলে আসি, সেটা হচ্ছে যে তুলনামূলকভাবে কে বেশি অম্লীয় হবে। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। কি বললাম? তুলনামূলকভাবে কে বেশি অম্লীয়, কে সরি আচ্ছা কে বেশি অম্লীয়, এই জিনিসটা আমাকে জানতে হবে। বেশি অম্লীয় বা কে বেশি ক্ষারীয়, এই জিনিসটা আমাকে জানতে হবে। তো দুইটা দেওয়া আছে, কে বেশি শক্তিশালী, এই জিনিসটা তোমাকে জানতে হবে। ধরো এক্সাম্পল আমি হিসেবে দিলাম, তোমার কাছে আছে হলো সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড। এখন কোন অক্সাইডটা বেশি শক্তিশালী হবে, এই জিনিসটা তোমাকে জানতে হবে। এটার জন্য কিভাবে জানতে হবে জানো? এটার জন্য তোমাকে জানতে হবে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা। কেন্দ্রীয় পরমাণুর জারণ জারণ সংখ্যা জারণ সংখ্যা বেশি হলে জারণ সংখ্যার সাথে সমানুপাতিক। সমানুপাতিক আচ্ছা, মানে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার যত বেশি তার অম্লীয় ধর্ম বা ক্ষার ধর্মটা তত বেশি। আরেকটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার। কেন্দ্রীয় পরমাণুর আকার এটার সাথে ব্যস্তানুপাতিক। এটার সাথে কি বলতো? ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক পাতিক তার মানে কি? যার কেন্দ্রীয় পরমাণুর আকার যত বড় হবে তার অম্লীয় বা ক্ষারীয় ধর্মটা তত কমে যাবে। বুঝতে পারছো? তুমি যদি এতটুকু বুঝে থাকো তাহলে বলো তো সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড কোনটা বেশি অম্লধর্মী হবে? সালফার ট্রাইঅক্সাইডের জারণ মান বেশি। জারণ মান বেশি, তাহলে জারণ মান বেশি হলে দুইটা তো আকার সেম, তাহলে জারণ মান বেশি, তাহলে এটা কিন্তু বেশি অম্লধর্মী হবে। দেখছো, এক্সপ্লেনেশন শেষ। তাহলে আমি তোমাদেরকে খালি অক্সাইড পড়াইলামও না, অক্সাইডের স্পেশাল কেসগুলো কিন্তু তোমাকে দেখাই দিলাম। ভাই এখন তুমি বোর্ড কোশ্চেন সলভে আসো, তুমি সব পারো। দেখো BO2 BO3 একটু আগেই দেখাইলাম যে SO2 SO3, তাই না? একটু আগে দেখাইলাম। এখন বি কি? কোথায় রে? এই সেম জিনিসটাই তো, বি মানে বোরন। তুমি SO2 SO3 যদি পারো, BO2 BO3 কে সেম এক্সপ্লেনেশন দিয়ে বলতে পারবা না যে কোনটা বেশি অম্লধর্মী? ইনশাল্লাহ পারবা, বুঝছো? সেম এক্সপ্লেনেশন করে দেবা, শেষ। পরের কোশ্চেন, এ ও সি এর অক্সাইডের প্রকৃতি কি ভিন্ন কিনা? আচ্ছা, এ হচ্ছে 3s1, তার মানে এ হলো ভাইয়া সোডিয়াম। এরপরে আসো সি, সি হচ্ছে 3s1 3s2 3p1, তার মানে অ্যালুমিনিয়াম। এদের অক্সাইড তার মানে সোডিয়াম অক্সাইড আর অ্যালুমিনিয়াম অক্সাইড। এখন এদের অক্সাইড ভিন্ন প্রকৃতির কিনা? দেখছো অক্সাইডের কোশ্চেনগুলো কি হয়? এটা ধাতু, ধাতুর অক্সাইডটা কি হয়? ক্ষারীয় হয়। ধাতুর অক্সাইড কি হয়? ক্ষারীয় হয়। এটা কি বলতো? এটা উভধর্মী, তাহলে এদের অক্সাইড উভধর্মী হবে। এটা রিঅ্যাকশন আমি তোমাকে রিঅ্যাকশন সহ করাই দিছি। দেখছো হয়ে গেছে? বুঝতে পারছো রে? সব কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। পরেরটাতে আসো, পি মৌলটির অক্সাইডের উভধর্মিতা ব্যাখ্যা করো। পি মৌলটা হলো ভাই অ্যালুমিনিয়াম। আমি দেখে বুঝতে পারছি যেহেতু উভধর্মিতা চাইছে, হয় বেরিলিয়াম নাহলে অ্যালুমিনিয়াম হবে। পারবাই, হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, আমরা কিন্তু অক্সাইডটা পড়ে ফেলছি। এখন আমরা নেক্সট যে টপিকটা পড়বো এগুলা হচ্ছে তুলনামূলকভাবে লেস ইম্পর্টেন্ট বা পরীক্ষাতে আসতে, বাট এইগুলো তোমাকে আমি অলরেডি পড়াই ফেলছি। সেটা হচ্ছে বন্ডন রিলেটেড কিছু কোয়েশ্চেন আসে। যেমন আমি তোমাকে যদি একটা নর্মালি বলি যে বলো তো ভাইয়া যে কিভাবে বলতে পারি যে ধরো BCl3, কি বললাম? ধরো তো BCl3, এখানে কি বন্ধন আছে? তোমাকে যে জিজ্ঞেস করি তুমি বলবা ভাইয়া এখানে বোরন আছে আর ক্লোরিন আছে। বোরনের তো লাস্ট কক্ষপথ 2s2 2p1, তার মানে শেষ কক্ষপথে। আচ্ছা এটা না, আমি এটা দিয়ে এক্সপ্লেন করি, দেখো ভালো হবে। আচ্ছা এই যে এই যে দেখো, বিশাল জিনিস না? হ্যাঁ, কি হলো? বড় হচ্ছে, একটু দাঁড়াও, সরি আমি একটু ফ্যাশন করতেছি, বুঝছো? এই যে দেখো, এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে না? আমরা আঁকাই ফেলছি। এখন বলো তো বোরনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 3টা আছে। আর ক্লোরিনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 7টা আছে। তাহলে কি হবে ক্লোরিনের ক্ষেত্রে? সে এই যে ইলেকট্রনটা সে এখানকার একটা ইলেকট্রনের সাথে শেয়ার করবে,
তাহলে আলটিমেটলি তার অষ্টক পূরণ হইলো। বোরন একটা শেয়ার করলে 4টা হবে, আরেকটার সাথে ক্লোরিনের সাথে শেয়ার করলে 5টা হবে, আরেকটার সাথে করলে 6টা হবে। তাহলে যখন BCl3 তখন বোরনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে 6টা, 6টি ইলেকট্রন আছে শেষ কক্ষপথে, আর ক্লোরিনের লাস্ট কক্ষপথে হয়ে গেছে 8টা ইলেকট্রন, তাই না? ইলেকট্রন শেয়ারের পর এই যে শেয়ারিং করলো, এই যে শেয়ারিং হলো, এই শেয়ারিং এর ফলে যে বন্ধনটা তৈরি হলো সেটাকে আমরা সমযোজী বন্ধন বলি না? সমযোজী। তাহলে BCl3 এর ভিতরে কি বন্ধন আছে বলো তো? সমযোজী বন্ধন আছে। এটাকে আমরা এক্সপ্লেন করবো, এটা তোমরা সবাই পারো। এখন কথা হচ্ছে বোরনের তো এখনো অষ্টক পূর্ণ হয় নাই, তাহলে বোরন কি করবে? বোরনের মন খারাপ। এখন একটা চার্জ আছে ক্লোরাইড আয়ন, এই ক্লোরাইড আয়নের কয়টা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে। সে কি করবে? এই 2টা ইলেকট্রন সে ক্লোরিনকে দিয়ে দিবে, একদম ডোনার হিসেবে কাজ করবে। তো এখন তোমরা জানো এটা কি বলবো? তখন লিগেন্ড বলবো, ইলেকট্রন ডোনার। তাহলে দিলে কি হবে? BCl4 এ কনভার্ট হবে। BCl4 এ যখনই কনভার্ট হচ্ছে তখনই বোরনের 8টা ইলেকট্রন কমপ্লিট হয়ে গেছে, তার অষ্টক পূর্ণ হয়ে গেছে, সে স্টেবল হয়ে গেল। তাহলে এই যে যখন দিল, তখন এই দেওয়ার কারণে যে বন্ধনটা তৈরি হলো সেটাকে আমরা বলবো হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। কি বলবো? সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে আমরা কিন্তু এখন বলতে পারি না যে আমার যে যৌগ BCl4 তৈরি হয়েছে এখানে এট এ টাইম সমযোজী বন্ধনও আছে আবার সন্নিবেশ সমযোজী বন্ধনও আছে। তাহলে এই যে আমার একটা যৌগ দিলাম, এটা যদি তুমি ব্যাখ্যা করতে পারো তাহলে তোমাকে এখন NH3 থেকে যখন NH4+ তৈরি করবে তখন সেম এক্সপ্লেনেশন আসবে না? তাহলে তুমি BCl3 থেকে BCl4- NH3 থেকে NH4+, এই সেম এক্সপ্লেনেশন যদি তুমি করতে পারো তোমার কিন্তু হয়ে যাবে একটা কোশ্চেন সলভ। বুঝতে পারছো? বন্ধন রিলেটেড আমরা এই টপিকটা একটু জানিয়ে দিলাম। ওকে, এটা একদম বেসিক জিনিস, আমি বিশ্বাস করি তোমরা সবাই পারো। এরপরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভাই হাইড্রোজেন বন্ধন। কি বললাম? হাইড্রোজেন বন্ধন। আসলে এখান থেকে আমরা আর বেশি কিছু শিখবো না। হাইড্রোজেনের সাথে যদি FON, এরা হলো অধিক তড়িৎ ঋণাত্মক। এরা কি? অধিক তড়িৎ ঋণাত্মক। এই অধিক তড়িৎ ঋণাত্মক তড়িৎ ঋণাত্মক অধাতুগুলা যখন যুক্ত হয় তখন তারা একটা স্পেশাল বন্ধন তৈরি করে, সেটাকে বলে হাইড্রোজেন বন্ধন। ওকে, হাইড্রোজেন বন্ধনে কি হয়? হাইড্রোজেন বন্ধন হাইড্রোজেন ফ্লোরিনের ভিতরে হইতে পারে, পানির ভিতরে হইতে পারে, NH3 ভিতরে হইতে পারে। তো এই বন্ধনগুলোর কারণে এদের স্ফুটনাঙ্কটা অনেক বেড়ে যায়। কি হয়? স্ফুটনাঙ্ক বেড়ে যায়। যেমন হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্কটা হয় হচ্ছে ভাইয়া 33 ডিগ্রি, পানির ক্ষেত্রে হয় ভাইয়া 100 ডিগ্রি। তোমরা সবাই জানো এটার ক্ষেত্রে একটু কম, -33 ডিগ্রি হয়। এটা মনে রাখার জন্য -33 মনে রাখছে। ওকে, এখন এটা কিভাবে এক্সপ্লেন করব? যেমন পানির ক্ষেত্রে আমরা দেখি পানিটা সবচেয়ে বেশি আসে। ধরো এখানে একটা পানির অণু আছে হাইড্রোজেন, আচ্ছা বিভিন্ন ভাবে দিতেই পারো। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই যে দিয়ে দাও। এখানে একটা ধরো কি আছে? হাইড্রোজেন, তারপর অক্সিজেন, হাইড্রোজেন, এই যে এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দাও, অক্সিজেন, হাইড্রোজেন। এই যে তোমাদের বন্ধনটা তৈরি হচ্ছে, এই বন্ধনটাই হচ্ছে ভাই হাইড্রোজেন বন্ধন। এই যে বন্ধনটাই হলো হাইড্রোজেন বন্ধন। ওকে, এগুলো হলো হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনের কারণে কি হয়? যে ভাঙতে শক্তি লাগে, ভাঙতে শক্তি লাগলে তার স্ফুটনাঙ্ক তো বেড়ে যাবে। তাহলে কি হবে? এখন আমার কাছে পানি আছে, সালফার ডাইঅক্সাইড আছে, তারপরে সালফারিক পরে আছে, হেসেলে নেভানো আগুনে কেসনে আবার লাগাবে। তাহলে সালফারের পরে কি আছে বলো তো? সালফার, সেলোনিয়াম, সেলোনিয়াম অক্সাইড, টেলুরিয়াম অক্সাইড। তোমরা কি পড়ছো? অধাতুর ক্ষেত্রে ভর যত বাড়ে ভ্যান ডার সোল বন্ধনটা বৃদ্ধি পায়, আর ভ্যান ডার সোল বা আকর্ষণ বল বাড়িয়ে গেলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তাহলে এখানে স্ফুটনাঙ্ক এটার থেকে এটার বেশি, তার থেকে এটার বেশি, কিন্তু পানির সবচেয়ে বেশি হবে। এই যে এই জিনিসটাই দরকার, কারণ পানির ভিতরে কি আছে? হাইড্রোজেন বন্ড। তাহলে আমি যদি তোমাকে এটা সিরিয়াল করে দিই তাহলে সবচেয়ে বেশি হবে পানির, এরপরে হচ্ছে টেলুরিয়াম অক্সাইডের, এরপরে সেলুরিয়াম অক্সাইডের, এরপরে হচ্ছে সালফার ডাইঅক্সাইডের। তাহলে এই যে এই জিনিসগুলোকে এক্সপ্লেনেশন, এগুলা কিন্তু হাইড্রোজেন বন্ড থেকে আসে। এবং এটার যখন গ্রাফ দেখবা, গ্রাফটা দেখবে এমন হচ্ছে যে প্রথমে পানি, তারপর অনেক কম, তারপর ধীরে ধীরে বাড়তেছে। তাহলে এটা হচ্ছে পানি, এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, এটা টেলুরিয়াম, এটা সেলুরিয়াম, এটা টেলুরিয়াম। এই যে দেখো এইভাবে গ্রাফগুলো থাকে। তাহলে এই যে তুমি যখন গ্রাফগুলোকে এক্সপ্লেন করতে পারবা এই বন্ধন দেখে, তাহলে তুমি কিন্তু সবকিছু পারবা। এই তোমরা বুঝতে পারছো যে হাইড্রোজেন বন্ডটা হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক, এরা যুক্ত হয় তখন এদের স্ফুটনাঙ্ক অতিরিক্ত বাইরে যায়, কারণ এদের ভিতরে বন্ধন একাধিক তৈরি হয়, তখন এই বন্ধন ভাঙতে এক্সট্রা শক্তি লাগে। আর তখন এরকম গ্রাফ দিয়ে কিছু কোশ্চেন করা হয় যে বলে প্রথমটা বেশি, তারপরটা কম, তারপরটা ধীরে ধীরে বাড়তে থাকে। কেথান জন্য বাড়ে ভ্যান ডার সোল। আর প্রথমেরটা সবচেয়ে বেশি কেন? কারণ তার ভিতরে হাইড্রোজেন বন্ধন আছে। বুঝতে পারলা? এইগুলো যদি তুমি বুঝো রে ভাই
তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। চলো আমরা একটু বোর্ড কোশ্চেন দেখি। এই যে দেখো এক্স ওয়াই 4 - তার মানে কি এক্স এর ভ্যালু কি অ্যালুমিনিয়াম, ওয়াই কি ক্লোরিন। এই যে দেখো আমি কিন্তু অলরেডি অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড কিন্তু এক্সপ্লেন করছি, ওই জিনিসটাই কিন্তু এখানে আসছে। ওকে দেখো আমি কিন্তু অলরেডি বলেই ফেলছি তোমাদেরকে, ইনশাল্লাহ পারবা। পরের কোশ্চেন, এই যে যৌগটার ভিন্নতার কারণ কি, এই যে এটাও তোমরা পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক। আমি এতক্ষণ ধরে যা যা বলছি সেগুলোর আলোকে ইনশাল্লাহ এক্সপ্লেন করবা, ঠিক আছে? তো আমরা হচ্ছে সেম কোশ্চেন, পানিতে দ্রবণীয়তা ভিন্নতার কারণ কি। দেখো পানিতে দ্রবণীয়তার ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে, হাইড্রোজেন বন্ধন এক্সপ্লেন করবা, পোলারিটি এক্সপ্লেন করবা, কারণ পানি একটা পোলার যৌগ। পোলারিটি পানি একটা পোলার যৌগ, তাহলে পোলার দ্রাবকে পোলার দ্রব দ্রবীভূত হবে, এই জন্য কিন্তু পানিতে ওটা দ্রবীভূত বেশি হবে, তার পোলারিটি বেশি। তাহলে হাইড্রোজেন বন্ধন দিয়ে এক্সপ্লেন করতে পারবা। তাহলে সবচেয়ে বেশি কি হবে, এইচএফ, তারপরে কি H2S, তারপরে কি কার্বন ডাইঅক্সাইড। এইভাবে তুমি এক্সপ্লেন করে দাও, কারণ কার্বন ডাইঅক্সাইড হলো অ্যাপোলার। তাহলে আমি যদি বলি সিরিয়ালটা কি হবে, ক্রমটা কি হবে, সবার বেশি হবে ভাই এইচএফ, তারপরটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, H2S, তারপরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন কেন কেন এরা হচ্ছে, কারণ হচ্ছে ভাইয়া এইচএফটার ভিতরে হাইড্রোজেন বন্ধন আছে, এখন H2S এর ভিতরে আর কার্বন ডাইঅক্সাইডের ভিতরে আমি কেন কার্বন ডাইঅক্সাইডকে কম মানে ইয়া করতেছি, সবচেয়ে বেশি কেন কম পানিতে দ্রবীভূত হচ্ছে, কারণ হচ্ছে ভাইয়া তুমি যদি কার্বন ডাইঅক্সাইডকে ভালো করে দেখো, এটা হলো কার্বন ডাইঅক্সাইড, আর H2S কে ভালো করে দেখো, তাহলে এটা হচ্ছে ভাইয়া H2S, যেখানে মুক্ত জোড় ইলেকট্রন আছে। যখনই মুক্ত জোড় ইলেকট্রন আছে তখনই তুমি ডাইপোল ভ্রামক পেয়ে যাবা, আর ডাইপোল ভ্রামক যখনই পাবা তখন তার ভিতরে কিছুটা হলেও পোলারিটি তৈরি হবে। বাট এই জায়গাটাতে পোলারিটি তৈরি করা খুবই বেশি টাফ, এই জন্য এটার একটু হলেও তার পানিতে দ্রবণীয় হওয়ার ইয়া থাকে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড সেটাও থাকে না। বুঝতে পারছো রে এবার? আশা করি বুঝতে পারছো। মানে এই জিনিসগুলা মানে থার্ড চ্যাপ্টারটা ভাই এত ভাস্ট, আমি চাইলেও তোমাকে একটা লেকচারে বলতে পারবো, বাট অনেক সময় লেগে যাবে। আমার তো টার্গেট হলো তোমাদেরকে ধরাই দেওয়া যাতে তোমরা পারো, এখন তো তোমরা সব পারো, আমি জাস্ট তোমাদেরকে রিক্যাপ করে দিচ্ছি যাতে তোমাদের জন্য জিনিসটা ইজি হয়। ওকে, নেক্সট কোয়েশ্চেন, স্ফুটনাঙ্ক বৃদ্ধির কারণ, সেম এক্সপ্লেনেশন করবা, হোমওয়ার্ক ইনশাল্লাহ পারবা, দেখলেই পারবা, সব তো বলে দিব না আমি। আচ্ছা এটাও তোমরা পারবা, কেন পানিতে অধিক দ্রবণীয় হয়, ওই এক্সপ্লেনেশন গুলো দিয়ে দিবা, তাহলেই হবে। ওকে, আচ্ছা আমরা কিন্তু দেখতে দেখতে একদম লাস্টের দিকে চলে আসছি, আমরা পি ব্লক নিয়ে এখন একটু পড়বো। আচ্ছা পি ব্লক নিয়ে আসলে তেমন কিছু পড়ার নাই, পি ব্লক আমরা সবাই পারি তাই না? আসলে আমরা পি ব্লক থেকে ডিরেক্ট কোয়েশ্চেন সলভ করলেও আমার মনে হয় না ভুল হবে, বাট পি ব্লক থেকে আমি একটা টপিক তোমাদেরকে একটু বলে দিই, তারপর আমরা কোয়েশ্চেন সলভে যাই। সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। এই জিনিসটা একটু বোঝো, আর্দ্র বিশ্লেষণ। হোয়াট ইজ আর্দ্র বিশ্লেষণ? আর্দ্র মানে হচ্ছে পানি, পানি দ্বারা কোনো কিছু বিশ্লেষিত হলে সেটাকে বলে আর্দ্র বিশ্লেষণ। এখন পি ব্লক মৌল আর ডি ব্লক মৌল, এখন বলো তো কার ফাঁকা অরবিটাল থাকবে? বা আমি এই জিনিসটাকে একটু উল্টাভাবে বলি, যে আমার কাছে সেকেন্ড পর্যায়ে আছে আর থার্ড পর্যায়ে আছে, বলো তো সেকেন্ড পর্যায়ে পি ব্লক মৌলই শেষ, বাট থার্ড পর্যায়ে কিন্তু ডি ব্লক মৌল পাওয়া যায়। তাহলে ডি ব্লক মৌল পাইলে আমরা কিছু ফাঁকা অরবিটাল পাবো, তাহলে থার্ড ব্লক মৌলগুলাকে যত সহজে আর্দ্র বিশ্লেষিত করা যাবে, সেকেন্ড ব্লক মৌলগুলাকে তত সহজে করা যাবে না। এটা একটা কোশ্চেন অ্যারাইজ করে, যে আমাকে বলা হয় যে NCl5 গঠিত হইতে পারে না, বাট PCl5 গঠিত হয়। এটাকে আমরা কি দিয়ে ব্লক এক্সপ্লেন করব? যে পি হচ্ছে থার্ড ব্লক, তার ডি অরবিটাল থাকে, এটা দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। আবার বলা হয় যে আর্দ্র বিশ্লেষণ, আমরা ওই টপিকেও চলে আসি। তাহলে এই টপিকটা একটু বুঝলা তো, যে এখানে ফাঁকা ডি অরবিটাল থাকে তাই জন্য না পারে। ওকে, আমরা সময় মতো এটাও দেখাই দেব, সমস্যা নেই। এখন যে জিনিসটা আরো বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আর্দ্র বিশ্লেষণটা কেমনে হচ্ছে, এই জিনিসটা তোমাকে একটু বোঝাই। দেখো এই জিনিসটা কিভাবে বুঝবা ভাইয়া? আর্দ্র বিশ্লেষণ সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ জিনিসটা তোমাকে যদি বোঝাইতে চাই তো তোমার একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমার কাছে NCl3 আছে আর হচ্ছে CCl4 আছে, দুটাই কি ক্লোরাইড না? দুটাই ক্লোরাইড, বাট এই দুটার ভিতরে একটা বেসিক পার্থক্য আছে, খেয়াল করো তো। সেটা হচ্ছে নাইট্রোজেনের কাছে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে, তাই না? নাইট্রোজেনের কি আছে? মুক্ত জোড় ইলেকট্রন আছে, কিন্তু এখানে কিন্তু অষ্টক পূর্ণ। এটা কি? অষ্টক পূর্ণ। এই যেহেতু অষ্টক পূর্ণ, তাহলে কি এ কি কোনো কিছু করবে? এই স্টেবিলিটি থাকতে হবে, কিন্তু এর তো মুক্ত জোড় ইলেকট্রন আছে। এর কাছে যদি পানি আসে তাহলে কি হবে দেখো তো। পানিটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে হাইড্রোজেন OH মাইনাস, তাই না? এইভাবে লিখতে পারি। তো এর কাছে যদি পানি আসে, এই যে পানি আসলো, এখন কি হবে জিনিসটা খুব ভালো করে বুঝো। এর কাছে যখন পানি আসবে, এর মুক্ত জোড় ইলেকট্রনটা এর দিকে চলে যাবে, আর এর মুক্ত জোড় ইলেকট্রনটা এর দিকে চলে যাবে।
খেয়াল করছো? যখন এটা হবে এই রিঅ্যাকশনটা হইলেই তো আমার আদ্র বিশ্লেষণটা হবে। তাহলে আমরা দেখো কিভাবে বলতে পারি যে এখন লিখবো যখন, তখন লিখবো যে এন একটা হাইড্রোজেন আসছে, একটা ক্লোরিন বের হয়ে গেছে, আর এখান থেকে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হয়েছে। এই যে দেখো হইলো। এখন আরেকটা যদি দাও, 2 নাম্বার দাও, এরপরে আরেকটা দাও, দুইটা হবে, একটা ক্লোরিন বের হয়ে যাবে, একটা হাইড্রোজেন যুক্ত হবে, দুইটা আসবে। এরপরে আরেকটা দাও, 3 নাম্বার দাও, তাহলে 3টা হবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখান থেকে ক্লোরিনটা বের হয়ে যাবে, এখানে 3টা হবে। তাহলে আলটিমেটলি প্রোডাক্ট কি হচ্ছে? NH3 হচ্ছে। NH3 ClOH মাইনাস হচ্ছে। এই তোমরা বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি কি হইলো, এই যে এই যৌগটার মুক্তজোড় ইলেকট্রন আছে এই বিধায় এটা আদ্র বিশ্লেষিত হইলো, কিন্তু এর মুক্তজোড় ইলেকট্রন নাই, তাই আদ্র বিশ্লেষিত হয় না। তাই পি ব্লক মৌলের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, পি ব্লকের ক্ষেত্রে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আদ্র বিশ্লেষণ। আর আদ্র বিশ্লেষণ কখন হবে? যখন হচ্ছে ভাইয়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে, মুক্তজোড় ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুতে থাকবে, কেন্দ্রীয় পরমাণুতে, কেন্দ্রীয় পরমাণুতে। তাহলে এইভাবে আমরা কিন্তু জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারি, মানে এরকম একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে। আর এর আগে যে কোশ্চেনটা তোমাকে বুঝাইলাম PCl3 আর PCl5, PCl5 কেন হবে না? কারণ তার ডি ব্লক নাই, এটার কারণে হবে না। ওকে, তো আরেকটা এক্সপ্লেনেশন দিয়ে যে দেই তাহলে তোমাদের জন্য আরো বেশি ভালো হবে। যেমন সিলিকন টেট্রাক্লোরাইড তোমার কাছে আছে, আর তোমার কাছে আছে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, কোনটা আদ্র বিশ্লেষিত হবে? সিলিকন টেট্রাক্লোরাইড। কেন? কারণ সিলিকন টেট্রাক্লোরাইডের ভিতরে ডি ব্লক আছে। কি ব্লক আছে বলো তো? এখানে ডি ব্লক থাকে, কারণ এটা হচ্ছে থার্ড পর্যায়ের মৌল, থার্ড পর্যায়ে ডি ব্লক থাকে, বাট এখানে ডি ব্লক নাই, ডি ব্লক নাই। তাহলে এটা কিন্তু সেকেন্ড পর্যায়ের মৌল, তাহলে কিন্তু এটা আদ্র বিশ্লেষণ হবে না, এটার হবে। তো এটাকে কেমনে এক্সপ্লেন করব? আবার এটার কাছে পানি নিয়ে আসো, যখন এটার কাছে পানি নিয়ে আসবা তখনই জিনিসটা হয়ে যাবে। তো জিনিসটাকে আমি যদি একটু সহজভাবে তোমাদেরকে দেখাই, কিভাবে তোমরা পরীক্ষা হলে লিখবা যে সিলিকনের 4টা হাত আছে, 4 হাতে 4টা ক্লোরিন আছে, এই যে ক্লোরিন 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 ক্লোরিন, আর এটার সাথে একটু পানি দিয়ে দিব, এই যে দেখো পানি, ওকে, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এই যে দেখো। এই জিনিসটা ভালো করে বোঝো, এই লাইনটা ভালো করে বোঝো, তাহলেই তোমাদের হয়ে যাবে। ক্লোরিনের মুক্তজোড় ইলেকট্রন আছে, সে হাইড্রোজেনকে দিয়ে দিল, আর এখানে ইয়া আছে, মুক্তজোড় আছে অক্সিজেনের, সেটা সিলিকনকে দিল। সিলিকনে যেহেতু ডি অরবিটাল আছে, তাহলে ফাঁকা ডি অরবিটালে এই অক্সিজেনগুলো যাইতে পারবে। তখন কি হয়ে যাবে? যে সিলিকন তার এক হাতে হাইড্রোক্সিল আয়ন প্রতিস্থাপিত হবে, বাকি হাতগুলোতে ক্লোরিন থাকবে, ক্লোরিন, আর এখান থেকে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বের হয়ে যাবে। তাহলে এইভাবে যদি তুমি 3 ধাপে করো তাহলে কি হবে? আলটিমেটলি গিয়ে সিলিকনের 4 হাতে 4টা হাইড্রোক্সিল মূলক চলে আসবে, আর এইদিকে এসে আমার 4টা হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। তাহলে কি হলো? আদ্র বিশ্লেষণ হলো না? তাহলে এই পৃষ্ঠের আদ্র বিশ্লেষণের সাথে এই পৃষ্ঠের আদ্র বিশ্লেষণের পার্থক্য হলো এখানে ডি ব্লক আছে, তাই আদ্র বিশ্লেষণ হলো, আর এটাতে কি হলো? এখানে কেন্দ্রীয় পরমাণু পি ব্লক হওয়ার পরে কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন ছিল বলে আদ্র বিশ্লেষণ হলো। তাহলে এই দুটো টপিক যদি তুমি বুঝো, বা এই 3টা টপিক, যে এটা কেন হচ্ছে গঠিত হইতে পারে, এটা কেন গঠিত হইতে পারে না, কারণ এখানে ডি ব্লক থাকে, এখানে ডি ব্লক থাকে না। আমি আশা করি তোমরা এখন এগুলো জানো, ডি ব্লক নাই। এই 3টা টপিক যদি বুঝো তাহলে পি ব্লক নিয়ে আসলে আর কিছু পড়ার নাই, বুঝছো? পি ব্লকের পড়া তোমার শেষ, এখন তুমি বোর্ড কোশ্চেন সলভে আসো, তুমি সব পারবে। এখন খেয়াল করো কি বলছে, যে CD4 আদ্র বিশ্লেষিত হয় কিন্তু BD4 আদ্র বিশ্লেষিত হয় না। তোমাকে অলরেডি পড়াই ফেলছি, খালি ফাইন্ড আউট করো সি জিনিসটা কি রে। এই যে দেখো সি হচ্ছে ভাইয়া 2 4 6 7 মানে নাইট্রোজেন। এরপরে ভাইয়া ডি হচ্ছে ভাইয়া কি হবে? 10, তার মানে হচ্ছে 10 হলে কত হয় রে? এই 10 না তো, এটা হচ্ছে 3, তাহলে 18, তার মানে হচ্ছে ক্লোরিন। এরপরে হচ্ছে সি কি? সি হচ্ছে ভাইয়া 2 4 7, তার মানে নাইট্রোজেন। আচ্ছা সি নাইট্রোজেন, তাহলে এটা হচ্ছে 2 4 6 মানে কার্বন, এই যে সি হলো কার্বন, তাহলে CD3 তার মানে হচ্ছে NH3, আর BD4 মানে হচ্ছে CCl4। দেখো তো এই জিনিসটা তোমাকে আমি এক্সপ্লেন করছি না? তোমার কাজ হচ্ছে এখন ফাইন্ড আউট করা আর এক্সপ্লেন করা। এখন তুমি ইনশাল্লাহ পারবা, ওকে, পারবা ইনশাল্লাহ। পরেরটা তোমার জন্য হোমওয়ার্ক, এটা তুমি এখন নিজে নিজে পারবা ভাইয়া, সব পারবা ইনশাল্লাহ। তোমাদেরকে বেসিক বিল্ড আপ করে দিচ্ছি, তোমরা জাস্ট নিজে নিজে করবা, ওকে? এগুলো সব তোমরা পারবা ইনশাল্লাহ, ওকে? আশা করি পারবা, এক্সপ্লেনেশন নিজের থেকে আসবে। আচ্ছা এগুলো পারবা। তো চলো আমরা পি ব্লক মৌল কিন্তু পড়াই ফেলছি, আমি জাস্ট তোমাদেরকে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেকটা না কোনো বোর্ডে আসতে, আমি তোমাদেরকে এতটুকু এনশিওর করতে পারি, আমি তোমাদেরকে যা পড়াচ্ছি এরপরে তোমাদের আর কোনো কিছু টপিক বাদ থাকবে না। তোমরা বোর্ড কোশ্চেন খুলো, দেখবো সব বোর্ড তোমরা পারতেছো, ওকে?
আমি এইভাবে তোমাদের জন্য টপিকগুলোকে সাজিয়ে রাখছি। এখন আমরা পড়তে পড়তে আজকের লেকচারের একদম লাস্ট টপিকে চলে আসি, সেটা হলো নিষ্ক্রিয় গ্যাস। তোমরা সবাই জানো নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানেসন, আর লাস্টে আছে উপরে আছে একদম হিলিয়াম। এরা কি বলতো? নিষ্ক্রিয় গ্যাস। এদের অ্যাটমিক নাম্বারটা তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট। 2, 10, 18, 36, 54, 86, 84, 80 কত হয় রে? 86 মেবি, তাই না? আচ্ছা 86 আর 180, 180। এই যে তোমাদেরকে বললাম, এই জিনিসগুলো দিয়ে তুমি অ্যাট এ টাইম একটা একটা মানে হচ্ছে মৌলের পর্যায় তার গ্রুপটাকে নির্ধারণ করতে পারো। হ্যাক্স আছে, আমি অলরেডি একটা কোয়েশ্চেন সলভ ক্লাসে দিয়ে দিছি, চাইলে দেখে নিতে পারো, বা পারলে তো আলহামদুলিল্লাহ। বাট আমার এই টপিকটা খুব বেশি ইম্পর্টেন্ট হলো এমসিকিউ এর জন্য। এই সিরিয়ালটা তোমরা অবশ্যই মাথায় রাখবা। ওকে, ঠিকঠাক আছে, হ্যাঁ সব ঠিকঠাক আছে। এখন আমার যে জিনিসটা দরকার সিকিউ এর জন্য সেটা হচ্ছে যে জটিল যৌগটা মাঝে মাঝে কিন্তু একটা বিশেষ স্ট্রাকচার তৈরি করে, ওটাকে বলে ক্ল্যাট্রেট যৌগ। কি বলে বলো তো? ক্ল্যাট্রেট যৌগ। জটিল যৌগ বা নিষ্ক্রিয় যৌগ একটা বিশেষ স্ট্রাকচার তৈরি করে থাকে, এটাকে বলে ক্ল্যাট, বানানটা একটু কঠিন, ক্ল্যাট্রেট যৌগ। কি তৈরি করে বলো তো? ক্ল্যাট্রেট যৌগ। ওকে, এই ক্ল্যাট্রেট যৌগটা কি? এখানে আমাদের একটা হোস্ট থাকে আর একটা গেস্ট থাকে, এই দুটা মিলাই তৈরি হয়। কি বললাম? একটা হোস্ট আর একটা হলো গেস্ট থাকে। এখন হোস্ট হচ্ছে ভাইয়া কুইনন। হোস্ট কি? কুইনন, কুইনন। আর গেস্ট হচ্ছে ভাইয়া আর্গন। তাহলে এই যে আর্গন আর কুইনন মিলাই একটা স্ট্রাকচার তৈরি করবে, ওই স্ট্রাকচারটাকে বলবো ক্ল্যাট্রেট যৌগ। এই নিষ্ক্রিয় যে গ্যাসগুলো থাকে এরা ক্ল্যাট্রেট যৌগ করার প্রবণতা দেখায়। এতটুকু মনে রাখতে পারলেই হবে। এখন ভাই ক্ল্যাট্রেট যৌগগুলো দেখতে কেমন হবে? যেমন আমি যদি এই যে তোমাকে যেটা বললাম কুইনন আর হচ্ছে কি আর্গন, সেটা দিয়ে যে ক্ল্যাট্রেট যৌগ তৈরি হবে তার দেখতে এমন হবে, এই যে ক্ল্যাথ রেড যৌগ। ওকে, এটা দেখতে কেমন হবে এই জিনিসটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি যদি এখানে একটা ক্ল্যাট্রেট যৌগ আঁকাই দিই তোমাদের জন্য, OH, এইভাবে আঁকাবা পরীক্ষার হলে, OH, ঠিক আছে। এরপরে এখানে একটা দাও OH, OH, এখানে একটা দাও OH, OH, এখানে দাও হচ্ছে হলো OH। এই যে দেখো এদের ভিতরে হাইড্রোজেন বন্ধন আছে, এই যে দেখো হাইড্রোজেন বন্ধন, এই যে দেখো হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধন হয়ে গেছে, এটা একটা হোস্ট। এটা কি? এটা হলো কুইনল, এটাই সেই কুইনল। এই কুইনলের ভিতরে এটা হলো হোস্ট, এটা কি? হোস্ট। এর ভিতরে আমি আর্গন গ্যাস ঢুকাই দিব। এই আর্গন গ্যাসগুলা এই চাকরিকের ভিতরে থাকে, তো এটাকে বলে গেস্ট। এটা মিলাই আমাদের হচ্ছে হলো গিয়ে ক্ল্যাট্রেট যৌগগুলা তৈরি হয়ে থাকে। তো নিষ্ক্রিয় গ্যাসগুলা এরকম ক্ল্যাট্রেট যৌগ গঠন করার প্রবণতা দেখায়। তো চলো আমরা নিষ্ক্রিয় গ্যাস যৌগ নিয়ে এতটুকু মনে রাখতে পারলেই হবে। আমরা একটু সিকিউটা দেখে আসি, বেশি বেশি কিছু লাগে না, পড়তে গেলে অনেক কিছু করার আছে। যে কিভাবে ক্ল্যাট্রেট যৌগটা গঠন হয়। এক্স, এক্স মানে হচ্ছে দেখো এটা কার ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে আর্গনের। তাহলে আর্গন কিভাবে ক্ল্যাট্রেট যৌগ তৈরি করে আমি তোমাদেরকে অলরেডি দেখাই ফেলছি, হয়ে গেছে। পরবর্তী কোশ্চেনটা দেখো যে কোন যৌগগুলো গঠন সম্ভব, অর্থাৎ ওয়াই কি? ওয়াইটা হচ্ছে ভাইয়া 5, 5 হলে কত হয় বলো তো? 5 হলে হচ্ছে ভাইয়া জ্যানন হয়। কি হয় বলো তো? জ্যানন। তাহলে এখন যে এক্সি জ্যানন, এখন এই যে জ্যানন, এই জ্যানন গুলা কি কি হচ্ছে যে জেড কি? জেড হচ্ছে ভাইয়া 3, তার মানে হচ্ছে 5, 2 ফ্লোরিন। জেডটা কি বলতো? নিয়ন। জেডটা হচ্ছে 2, 5, তার মানে হচ্ছে 2 নম্বরে আছে, তাহলে নিয়ন, এই যে নিয়ন। তাহলে জেনন, এই এটা ভুল লিখতে না, একটু দাঁড়াও আমি চেক করে নিই। টাইপিং এর সময় অনেকগুলো মিস্টেক হয়ে যায়, তো আমি তোমাদেরকে একটু চেক করে দেখাই ঠিক করছো। আচ্ছা দেখছো, আচ্ছা জেনন, আচ্ছা এটা হচ্ছে ফ্লোরিন। দেখছো কি অকামটা করে রাখছে, এটা হচ্ছে ফ্লোরিন, তাই তো বলি। ওকে, তাহলে দেখো, তাহলে জেনন ফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড, আর জেনন হেপ্টাফ্লোরাইড। এই যে চারটা, এই চারটাকে তৈরি করা পসিবল কিনা এটা আমাকে কোশ্চেন করছে। এটা হলো কি কোশ্চেন, অ্যান্সারটা আমি সহজে বলে দিই। দেখো তো জেননের ইলেকট্রন বিন্যাস তোমরা যদি করো, আমরা একটা পেজ অ্যাড করি, দেখো তো জেননের ইলেকট্রন বিন্যাস যদি করো, লাস্ট কক্ষপথে হবে হচ্ছে 5 ডি, লাস্ট কক্ষপথ তো না, আচ্ছা 5s2, এই যেরকম হবে 5s2 আর হচ্ছে 5p6 এমন হবে, তাই না?
এখন এটা তো 5d0 ফাঁকা আছে, ওকে 5d0 ফাঁকা আছে, তাহলে আমরা লিখতে পারি 5s2 5px 5py 5pz, এভাবে লিখতে পারি 2 2 2, আর 5z xy 5z yz 5z xz, তারপরে হচ্ছে 5 dx স্কয়ার থেকে y স্কয়ার আর 5d z স্কয়ার। এই যে আমি লিখলাম, এখন তুমি যত বেশি শক্তি দিতে থাকবা জোড় ইলেকট্রনগুলো এখানে চলে আসতে থাকবে। তো প্রথমে এখান থেকে এখানে একটা আসবে, এখান থেকে এখানে একটা আসবে, এখান থেকে এখানে একটা আসবে, তাহলে যখন একটা করে চলে যেতে থাকবে তখন বিজোড় হইতে থাকবে, তখন বিজোড় হইতে থাকলে প্রথমটা যখন চলে যাবে তখন জেনন ফ্লোরাইড তৈরি হবে, পরের বার যখন দিবা হিট দিবা তখন জেনন হেক্সা টেট্রা ফ্লোরাইড তৈরি হবে, তারপর এবার হিট দিবা তখন এটাও তৈরি হবে। বাট এই পর্যন্ত আস্তে আস্তে অত বেশি হিট জেনারেট হয়ে যায় যে জেনন হেপ্টাফ্লোরাইডটা তৈরি করা পসিবল হয় না, ওই পর্যন্ত আর এনার্জি দেওয়া যায় না স্ট্যাবিলিটির জন্য। তাহলে তুমি এই এক্সপ্লেনেশনটা দিয়ে দিলেই তোমার হয়ে যাচ্ছে যে এইগুলা পসিবল হইলেও এটার পসিবল হচ্ছে না, কারণ এত বেশি এনার্জি আসলে প্রডিউস করা সম্ভব না। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এইটা দিয়ে তোমাদেরকে কেমিস্ট্রির ফার্স্ট পার্টের 3rd চ্যাপ্টার মূলের পর্যায়বৃত্ত ধর্মটা শেষ করলাম। আমি ট্রাই করছি স্মলেস্ট টাইমের ভিতরে যতগুলা বোর্ড কোয়েশ্চেন ছিল প্রত্যেকটা যে ক্রাইটেরিয়া হওয়া পসিবল আমি সলভ করে দেওয়ার। তুমি বোর্ড কোয়েশ্চেন তুমি যেই মডেলটা স্ক্রিনশট সেইটা থেকে খুলে দেখো, ইনশাল্লাহ একটা টপিকও তোমার বাদ যায় না। তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যান্সার করো, এখন তুমি সব পারবা ইনশাল্লাহ। আশা করি তোমাদের জন্য এখন ক্লিয়ার হয়ে গেছে। তো সময় বেশি নষ্ট করবো না, তোমাদের অতি শীঘ্রই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 26 তোমাদের বোর্ড পরীক্ষা। তো বোর্ড পরীক্ষাতে ভালো করার জন্য হাতের লেখাটা একটু ভালো রাখা মাস্ট, কারণ তুমি অনেকেই হচ্ছে অনেক সময় হাতের লেখা দিয়েও নাম্বার দিয়ে দেয়। তো তোমরা হাতের লেখাটাকে একটু ভালো করার ট্রাই করবা, আর টাইম ম্যানেজমেন্ট করবা। অবশ্যই বাংলা ইংলিশের মতো না, যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে আসলে একটা সিকিউরের জন্য অনেক সময় পাওয়া যায় 30 মিনিট করে অ্যারাউন্ড পাওয়া যায়। তো একটু সুন্দরভাবে লিখলে জিনিসটা ভালো লাগে, সুন্দরভাবে গোছায় লিখবা, দরকার হলে নীল কালার ইউজ করবা, দেখতে সুন্দর লাগবে, তো নাম্বারটা একটু ভালো পাওয়া যায়। তো এটাই, তোমাদের যদি আর কোনো ক্রাইটেরিয়া জানার থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার বা পরবর্তীতে ওইগুলাকে অ্যাড করে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার ট্রাই করব। বাট আমি ট্রাই করছি ইন দ্য সিম্পলেস্ট ওয়েতে টপিকগুলোকে যাতে কোনোটা মিস না যায় এবং কোনো বেসিক যাতে তোমাদের মিস না যায়। সিকিউ এমসিকিউ বোথ কিন্তু সলভ হয়ে গেছে আজকের ক্লাসের মধ্যে দিয়ে, অর্থাৎ আজকের ক্লাস করে কিন্তু তুমি 3rd চ্যাপ্টারে একটা ফুল রিভিশন পেয়ে গেলা। ওকে, তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যারা ক্লাসটা দেখবা। আর লাস্টলি আবার আমার পরিচয়টা দিচ্ছি, আমি মঈনুদ্দিন রিয়াদ, ঢাকা মেডিকেল কলেজে আছি 3rd ইয়ারে। ইনশাল্লাহ তোমাদের যাদের টার্গেট আছে মেডিকেল, ইনশাল্লাহ অ্যাডমিশনের পর যাদের ঢাকা মেডিকেলে আসবে চান্স হবে, তোমাদের সাথে দেখা হবে। তো এই প্রত্যাশা রেখে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।